সেই কবে বি.আর. আম্বেদকর বলেছিলেন, জাতপাত আর শ্রেণী বিভাজন হলো নিয়ন্ত্রণের আরেক নাম। এগিয়ে এবং পিছিয়ে থাকা শ্রেণীর সংজ্ঞা নিয়ে সংঘাত আর রাজনৈতিক নিয়ন্ত্রণের যুদ্ধ এদেশে বহু দশক ধরে চলছে। তার সবটা কি মানুষের উন্নতির স্বার্থে, নাকি কোনো বিশেষ শ্রেণীকে সুবিধে পাইয়ে দেওয়ার স্বার্থে? এ প্রশ্ন বারবার ওঠে। আজ ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই রাজ্যেও তা তীব্রভাবে উঠছে। সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। ওবিসি মামলায় ফের হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজ্যে। নতুন ৭৬টা জনগোষ্ঠী যুক্ত হওয়ার বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। বিধানসভা ভোটের কয়েক মাস আগে কত বড় অস্বস্তিতে শাসক দল? দ্বিতীয় প্রশ্ন। আইন মেনে জারি করা হয়নি বিজ্ঞপ্তি, কোর্টের নির্দেশ সরাসরি অমান্য করেছে রাজ্য সরকার। ওবিসি ইস্যুতে ক্ষোভ প্রকাশ মাননীয় বিচারপতিদের। বিধানসভায় পাশ করে কেন আইন করল না রাজ্য? তৃতীয় প্রশ্ন। কিসের ভিত্তিতে নতুন তালিকা? কদিন আগেই রাজ্যের কাছে তথ্য তলব জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনে। ব্যাকডোর দিয়ে মুসলিম তোষণ, অভিযোগ বিজেপি। ওবিসি সংরক্ষণের নেপথ্যেও কি সেই ভোট রাজনীতি? চতুর্থ প্রশ্ন। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল খোলার দিনই ওবিসি মামলায় সরকারের ধাক্কা। ফের অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ। কিন্তু পুরনো নিয়মেই ভর্তি করলে অসুবিধাটা কোথায়? পঞ্চম প্রশ্ন। আগুন লাগেনি, বাজারে আগুন লাগানো হয়েছে। ষড়যন্ত্রের তত্ত্বে অনড় খিদিরপুরের ব্যবসায়ীরা। ক্ষতিপূরণ আর বাজার সরানোর প্রস্তাব নিয়েও ক্ষোভ। কিন্তু তদন্ত কি আদৌ জানা যাবে আগুন লাগার আসল কারণটা? তবে আজ শুরুতেই দেখাবো রাজ্য সরকারের ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিঃসন্দেহে বড় ধাক্কা রাজ্য সরকারের। দেখুন। ওবিসি মামলায় ফের কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। তাদের জারি করা নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি রাজাশেখর মান্থা এদিন বলেন, আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? আপনারা কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আগামীকাল অ্যাসেম্বলিতে লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে। ওবিসি হিন্দু, মাহিষ্য, তিলি, তেলি, কুর্মি, ঘোষ, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, কামার, কুমোর, এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হয় তৃণমূল আমলে ইস্যু করা ওবিসি শংসাপত্রের উপরেই। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এর মধ্যেই চলতি মাসের শুরুতে বিধানসভায় ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 8 মে 2025 রাজ্য সরকার নতুন ক্যাটাগরি ইস্যু করেছে। 3রা জুন ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। মোট 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 61টি হিন্দু সম্প্রদায় এবং 79টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। সেই বিজ্ঞপ্তিতেই মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। তৃণমূল পার্টি তারা কোনোভাবেই মুসলমান সমাজের ভোট হারাতে চায় না, অথচ মুসলমান সমাজকে তাদের প্রকৃত অধিকারও তারা দিতে চায় না। এই ওবিসি কাণ্ডে তারা বারবার করে পরিকল্পিতভাবে লালিপপ, বোঝেন, লালিপপ দিয়ে থেকে খুশি করতে চাইছে। এই দেখো, তোমাদের জন্য এত রিজার্ভেশনের ব্যবস্থা করেছি, মুসলমান আমার হও। এইবার কি করবে? দিদি হাত উপর করে দেবে, হাত উপর করে বলবে, মুসলমান ভাই, আমি তো তোমাদের সব কিছু দিতে চেয়েছিলাম, কোর্ট আমাকে দিতে দিল না। রাজ্য সরকার একটা কার্যত ঘোষণাপত্র দিয়েছে বিধানসভায়, কোনো আলাপ আলোচনাও হয়নি। অধিবেশন শেষ হচ্ছে তার ঠিক আগে একটা কার্যত ঘোষণাপত্র, সরকারের উইশ, আমি মনে করছি তাই, এই গোচরটা ভাব। এবং সেটা কোর্টের যে রায়, সেই রায়কে কার্যত অমান্য করা হয়। টেনে 3টে থাপ্পড় মেরেছে, গালে 3টে থাপ্পড় মেরেছে। 31শে জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আমাদের যে ওবিসি রিলেটেড যে কাজটা হয়েছে, সেই কাজটা একেবারেই কোর্ট অর্ডারকে মান্যতা দিয়ে
যে সার্ভে হয়েছে সার্ভেটা পুরোটাই প্যারামিটার ডিফাইন করে দেওয়া হয়েছিল কোর্ট থেকে, সেটা ইকোনমিক প্যারামিটার, সেটা এডুকেশনাল প্যারামিটার, বিভিন্ন প্যারামিটারগুলো বেস করে যে কমিউনিটিগুলো এসছে, এবং এটা বারবার মিথ্যা প্রচার করা হচ্ছিল যে সার্টেন একটা কমিউনিটির জন্য বেশি শতাংশ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেইটার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। একেবারে অর্থনৈতিক প্যারামিটারকে মান্যতা দিয়ে, তার এডুকেশনাল প্যারামিটারগুলোকে মান্যতা দিয়ে যেইভাবে কোর্ট গাইডলাইন বেঁধে দিচ্ছিল সেভাবেই করা হয়েছে। এবার কোর্টের উপরে তো আমরা কেউ নেই, কোর্টের আজকে প্রাইমারি এই রায় পর্যালোচনা করে নিশ্চয়ই সরকার সেই রকম ব্যবস্থা নেবে। 24শে জুলাই হাইকোর্টে ওবিসি মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ওবিসি তালিকা নিয়ে বিজ্ঞপ্তি জারির 7 দিনের মধ্যেই কলকাতা হাইকোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো। দেখলেন আপনারা, বেআইনিভাবে ধর্মের ভিত্তিতে পেছনের দরজা দিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিল তৃণমূল সরকার। রায় হতে না হতেই একেবারে আক্রমণে ঝাঁপিয়েছে তরুণদের দল বিজেপি। রায় দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, বলছে শাসক দল। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সরাসরি আজ জাস্টিস রাজাশেখর মান্থার নাম করে আরও একবার আক্রমণ শানালো তৃণমূল কংগ্রেস। মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি বলছেন, জাস্টিস মান্থা অতীতেও এমন রায় দিয়েছেন যে রায় বা পর্যবেক্ষণে তিনি হয়তো ন্যায় বিচার একসঙ্গে তার মধ্যে সকলে দেখতে পাননি। এই সব বলে তিনি বলছেন, কয়েকজন বিচারপতি আমরা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তাদের অর্ডার এবং পর্যবেক্ষণ বস্তুত শুভেন্দু অধিকারী বা বিজেপিকে নানাভাবে রাজনীতি করার রসদ জুগিয়ে চলেছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা জাস্টিস মান্থার নাম গ্রহণ করা এই রাজ্যের শাসক দলে। কুণাল ঘোষ ঠিক কী বলেছেন দেখাবো। জাস্টিস মান্থা অতীতেও এমন কিছু রায় দিয়েছেন যে রায় বা যে পর্যবেক্ষণে হয়তো ন্যায় বিচার সকলে একসঙ্গে তার মধ্যে দেখতে পাননি, বরং এমন কিছু উপাদান তার মধ্যে ছিল যেটা নিয়ে শুভেন্দুবাবু প্রোটেকশন পেয়েছেন, শুভেন্দুবাবু রসদ পেয়েছেন, বিরোধীরা রসদ পেয়েছে। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করতে চাইলেও করছি, কিন্তু কয়েকজন বিচারপতি আমরা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে যাদের অর্ডার এবং পর্যবেক্ষণ বস্তুত শুভেন্দু অধিকারী বা বিজেপিকে নানাভাবে রাজনীতি করার রসদ জুগিয়ে দিচ্ছে। দেখুন, আজ এই অনুষ্ঠানে আমার প্রথম বক্তা এই মামলারই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। বিক্রমের কাছে আসবো একেবারে উল্টো দিক থেকে, যে তৃণমূল কংগ্রেসের যুক্তি, আমি মাননীয় বিচারপতিকে ব্যক্তি আক্রমণ দূরে সরিয়ে রাখছি, তৃণমূল এখনো পর্যন্ত যে যুক্তিগুলো দিয়েছে, এক, তারা এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করেছে, 2, এই বিজ্ঞপ্তি সমীক্ষার ভিত্তিতে করা হয়েছিল, এবং 3, যে কোনো ধর্মের ভিত্তিতে নয়, আর্থসামাজিক অবস্থানের ভিত্তিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিক্রমের কাছে প্রশ্ন একটাই থাকবে, কেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা এই সব যুক্তি আদপেই মানলেন না? বিক্রম, দেখুন, প্রথমেই আমি বলি অত্যন্ত দুঃখের যে কোনো একটা মামলার রায় হলে, যে কোনো মামলা, ধরুন এসএসসি হলো, ওবিসি হলো, যে কোনো মামলার রায় হলে শাসক দলের পক্ষ থেকে সবসময় বিচারপতিদের আক্রমণ করা হয়। আপনারা এটা দেখে থাকবেন, প্রায়শই এটা হয়, এবং সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি এসএসসি মামলাতে সে আক্রমণ করে 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 আলটিমেটলি রাজ্য সরকার কিছু করতে পারলো না। ওবিসি মামলার ক্ষেত্রেও আমরা দেখছি বারবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমি বলতে বাধ্য হচ্ছি যে, বা বিভিন্ন সময় যারা শাসক দলের নেতা নেত্রীরা রয়েছেন, বারবার করে কিনা রাজ্য সরকার বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন। তো হাইকোর্ট রায় দিয়েছেন, এটা ডিভিশন বেঞ্চ, জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মান্থার একটি রায় বেরিয়েছে। তো তার বিরুদ্ধে আপনারা এর আগে 24শে মে 2024 বেরিয়েছিল, 22শে মে 2024, সেটার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্ট করেছেন, আজ অবধি আপনারা স্টে নিতে পারেননি, আজ অবধি সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। এইসব কথা বলার কোনো মানেই হয় না, কোনো যুক্তি হয় না। রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে সার্ভেটা করা হয়েছিল সেটা সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে করেছে, কথাটা বলাটা একেবারেই ভুল। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার জানিয়েছিল যে আমরা নতুন করে সার্ভে করব, এই কথাটা জানিয়েছিল। তো সুপ্রিম কোর্ট বলেছিল তারা যদি নতুন সার্ভে করবে। সেইখানে একটা লাইন রেকর্ড করা ছিল, উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস অ্যান্ড কন্টেনশনস অফ দ্য পার্টিজ ইন দ্যাট পার্টিকুলার এসএলপি। রাজ্য সরকার নিজের মতো সার্ভে করেছে। যখন নতুন সার্ভে করছে, সেই সার্ভেতে যদি কোনো রকম ভুল হয়, কোনো রকম ত্রুটি হয়, তাহলে
সেটা ইজ আ সাবজেক্ট ম্যাটার অফ চ্যালেঞ্জ, দ্যাট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কজ অফ অ্যাকশন, একদম ফ্রেশ কজ অফ অ্যাকশন সেটা। এইবারে আমি যেটাতে ঢুকতে চাইছি সেটা হচ্ছে হলো সার্ভেটাতে কি ভুল হয়েছে। দেখুন, ইন্দ্র সাহানির জাজমেন্ট আছে, এটা একদম সুপ্রিম কোর্টের 9 জাজেস বেঞ্চের জাজমেন্ট। সেইখানে একদম স্পেসিফিক্যালি বলা আছে কোনো জনগোষ্ঠীকে যদি ওবিসি তালিকাভুক্ত করতে হয় তার জন্য এন্টায়ার পপুলেশনের সার্ভে প্রয়োজন। রাজ্য সরকার কোর্টের কাছে এফিডেভিট দিয়ে বলছে তাদের, রাজ্য সরকার না সরি কমিশন, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের এফিডেভিটে ডকুমেন্ট অ্যানেক্স করে বলছে রাজ্য সরকারের তরফ থেকে এন্টায়ার পপুলেশন সার্ভে করার মতন ইনফ্রাস্ট্রাকচার নেই এবং এই এন্টায়ার পপুলেশন সার্ভে করা, এখানে আমি আটকাবো, তাহলে এই সমীক্ষাটা কিসের ভিত্তিতে হয়েছে? এই সমীক্ষা যেটা হয়েছে সেটা হলো কিছু কমিউনিটি, কিছু ক্লাস তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, 50টা 60টা 100টা 1000টা করে হাউস হোল্ডে গিয়ে বাড়িতে বাড়িতে দেখা হয়েছে। এই সমীক্ষাতে একটা রিজার্ভেশন করা সম্ভব না। একটা করতে গেলে একটা ডেটা তৈরি করতে হবে এন্টায়ার পপুলেশনকে নিয়ে, সেই ডেটা থেকে একটা ক্রাইটেরিয়া ইভলভ হবে। 3টে ক্রাইটেরিয়া স্পেসিফিক বলা আছে আমাদের সংবিধান অনুযায়ী কারা কারা ব্যাকওয়ার্ড হতে পারে, সোশ্যাল, ইকোনমিক, এডুকেশনাল। ধরুন এডুকেশনাল ক্রাইটেরিয়া হলো যে গ্র্যাজুয়েটের কম, বা ইকোনমিক ক্রাইটেরিয়া হলো 10,000 টাকার কম, সোশ্যাল ক্রাইটেরিয়া কারোর বাড়ি, কারোর তাদের ওয়াশরুম, এইসবগুলো দেখে একটা সোশ্যাল ক্রাইটেরিয়া হতে পারে। কিন্তু এই ক্রাইটেরিয়াটা আগে সারা পপুলেশন, সারা পশ্চিমবাংলার পপুলেশনকে সার্ভে করে আগে ক্রাইটেরিয়াটা বার করতে হবে। তার পরবর্তীকালে যে যে কমিউনিটি অ্যাপ্লাই করবে সেই কমিউনিটিতে গিয়ে আবার ফিল্ড সার্ভে করতে হবে। এই টোটাল প্রসেসটা হয়নি বলে আমাদের কোর্টের কাছে আবেদন ছিল, অভিযোগ ছিল। দ্বিতীয় কথা, রাজ্য সরকার যখন আগের গভর্নমেন্ট ছিল তখন পশ্চিমবাংলায় আলাদা কোনো আইন ছিল না, রিজার্ভেশন ফর দ্য পোস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট 2000 যেটা 12তে এসেছে, তখন এক্সিকিউটিভ নোটিফিকেশনে হচ্ছিল। এবারে যখন 12 সালে আইন চলে আসলো তাহলে তো আর এক্সিকিউটিভ নোটিফিকেশনে হয় না, তাহলে সেই আইনটাকে আইদার রিপিল করতে হবে বা অ্যামেন্ড করতে হবে, যখন হাইকোর্ট অলরেডি কিছু পোর্শন ওই আইনের সেট অ্যাসাইড করে দিয়েছে। এটা খুব কমন যুক্তি আমাদের কোর্টে। রাজ্য সরকার তাড়াহুড়ো করার জন্য আলটিমেটলি যেটা করলো সেটা হলো এক্সিকিউটিভ নোটিফিকেশন করে দিল। এবং এই সার্ভেটার কথা আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস উল্লেখ করে দিই, কারণ হচ্ছে হলো ওবিসি মামলাটা যখন চলছে সাধারণ মানুষ কিন্তু ওবিসি মামলার কি আইনি জটিলতা, কি ব্যাপারটা হচ্ছে কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারছিল না। এখন আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। যখন 2010 সালে সার্ভে হয়েছিল 42টা কমিউনিটি প্রথমবার ঢুকেছিল, সেই 42টা কমিউনিটিকে সার্ভে করার সময় লেগেছিল 6 মাস, আর এখন 140টা কমিউনিটি সার্ভে হলো 1.5 মাসে। হাউ ইজ ইট পসিবল? আমি আইন আদালত সব ছেড়ে দিচ্ছে, হাউ এটা পসিবল কি করে হয়? বেশ বেশ বেশ, এটা হলো সবথেকে বড় প্রশ্ন। হ্যাঁ, বিক্রম একটা শব্দ ব্যবহার করলো, তাড়াহুড়ো। কেন বারবার বিভিন্ন শুনানিতে এবং আজকে এবং গতকাল বিশেষ করে এই তাড়াহুড়ো শব্দবন্ধটা ঘুরে ফিরে এসেছে আপনাদের আমরা দেখাবো। কিন্তু তার আগে অবশ্যই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনিও পেশায় আইনজীবী, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তার কাছে যাব। কিন্তু তার আগে দেখাবো যে আজকে কেন আদালতের মনে হলো যে সরাসরি আদালতকে অমান্য করা হয়েছে, অমান্য করেছে রাজ্য সরকার। কি হলো সওয়াল জবাবে, কি বললেন মাননীয় বিচারপতিরা, কি বলল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেখাবো। আদালতের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার, আইন মেনে জারি করা হয়নি বিজ্ঞপ্তি। রাজ্য সরকারের নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে এমনই কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে বিভিন্ন বিষয়ে যে 4 থেকে 5টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মাধ্যমে সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকেও পশ্চিমবঙ্গকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভেবে থাকে। তৃণমূল কংগ্রেসের এই যে আমার বাংলা দর্শন, এতেই সর্বনাশ হয়েছে। সুতরাং হাইকোর্টের নির্দেশ কবে তারা মেনেছে? 22 মে তৃণমূল আমলে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়ে কলকাতা হাইকোর্ট জানায়, প্রথমে ওবিসি কমিশনের তরফে সুপারিশ আনা হবে, সেই সুপারিশ খতিয়ে দেখবে রাজ্য সরকার, তারপর তা বিল আকারে বিধানসভায় পাশ হবে। 2012 সালের ওবিসি আইনে সংশোধনী আনতে হবে, তারপর সেই সংশোধনী মেনেই নোটিফিকেশন জারি করা হবে। জুনের শুরুতে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আগে থাকা ৬৬টি জাতির সংখ্যা কমিয়ে ৬৪ করা হয়, নতুন করে ৭৬টি জাতি সংযোজিত হয়। ফলে রাজ্যে স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়ায় ১৪০। কিন্তু এবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। নোটিফিকেশনসগুলো যেটা হয়েছে, সার্ভেটা অ্যাবসলিউটলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা গাইডলাইন বা আইন মেনে যেটা সার্ভে করার কথা সেটা হয়নি, এবং ১.৫ মাস সময়ের মধ্যে এতখানি একটা বড় কাজ করে দেওয়া হলো। সব পক্ষকে শুনানি করার পর কলকাতা হাইকোর্ট ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত স্টে অর্ডার গ্রান্ট করেছে। এদিন বিচারপতি রাজাশেখর মান্থাও প্রশ্ন তোলেন, আপনারা কেন ২০১২ সালের আইনে সংশোধনী আনলেন না? আমাদের রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন, এটা আমরা বহুদিন ধরে বলছি, এবং সংবিধান সম্মত মনোভাবে সরকার চলতে রাজি না। কিসে কখন কতটা পর্তায় পোষাবে এই মনোভাবে যদি সরকার চলে, আজকে কোর্ট নির্দিষ্টভাবে বলেছে যে আপনারা কার্যত আইন লঙ্ঘন করে একের পর এক কাজ করে চলেছেন। সরকার সব দেখে শুনে ঠিকভাবে এগিয়েছেন যাতে মানুষের সমস্যার সমাধান করে, এর জন্য আরও 10টা কাজ আটকে যাচ্ছে যাতে সেগুলো না আটকায়। তো আর কিছু মানুষের কাজ হচ্ছে লোকের চাকরি বাতিল করাও, কাজ আটকে দাও, আইনি জটিলতা তৈরি করো, কোর্টে চলে যাও, বিষয়টা এমনভাবে উপস্থাপিত করো যাতে কিছু আইনি জট হয়। এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, আমরা আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত ৬৬টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে আপনারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। আমরাও বলেছি যে ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। তবে তার মধ্যেই রাজ্য সরকার ওবিসি বিজ্ঞপ্তি জারি করেছিল, যাতে মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অনেকে প্রশ্ন তুলছেন যে আজ কলকাতা হাইকোর্টে অন্য কিছু হওয়া কি আদৌ সম্ভব ছিল। আমি সত্যিই জানি না যে এই সরকারের আইনি পরামর্শদাতা কারা। মাননীয় বিচারপতিরা গতকাল থেকে একাধিকবার যে প্রশ্নটা তুলেছেন সেটা হলো, এক, আদালতের আগের নির্দেশ অমান্য করে নামমাত্র সমীক্ষার ভিত্তিতে কেন তাড়াতাড়ি, বিক্রম খানিকক্ষণ আগে শব্দটা ব্যবহার করছিল, তাড়াহুড়ো করে এই তালিকা প্রকাশ করলো রাজ্য। দুই, কোর্টের নির্দেশের পরেও বিধানসভায় বিল পাশ না করে কেন প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য। কোর্ট আনকোর্ট যাচ্ছি, রাজ্য যদি নিজের মতো কাজ করে তাহলে কোর্ট কিন্তু প্রশ্ন তুলতে বাধ্য হবে। আমার প্রশ্ন একটাই, এরপরও আজ কোর্টের রায় কি অন্যরকম কিছু হতে পারত? এ তো সরাসরি রাজ্যের তরফে আদালতের নির্দেশ না মানা, এমনটা মাননীয় বিচারপতিরা মনে করছেন। এবং তারপরে যা হলো, নিঃসন্দেহে যেহেতু নিজে পেশায় আইনজীবী বৈশ্বরনাথ চট্টোপাধ্যায় তার উত্তর দেবেন যে একজন মাননীয় বিচারপতি, ডিভিশন বেঞ্চের একজন বিচারপতির নাম করে শাসক দলের অফিসিয়ালি আক্রমণ করা শুধু কতটা শোভন তা নয়, ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে কতবার হয়েছে নিশ্চয়ই বৈশ্বরনাথদা বলতে পারবেন। দেখুন, এটা একটা ইন্টারিম অর্ডার এবং ওবিসি তালিকার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদেরকে সার্ভে করা হয়েছে। সুপ্রিম কোর্ট একটা টাইম দিয়েছিল, আমরা তার মধ্যে থেকে সরকার সার্ভে করেছে। কিন্তু আমার এটা কোশ্চেন যে বিরোধীরা এটা নিয়ে কেন এত অপপ্রচার করছেন। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যে একজন বিচারকের নামে শাসক দল বলছে। আমি বিচার ব্যবস্থার প্রতি অগাধ আস্থা এবং আমি নিজে বার কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য হিসাবে বলছি, যার নামে বলা হচ্ছেন তিনি মহামান্য বিচারক, তিনি বিরোধী দলকে, মানে বিরোধী দলের নেতাকে একটা ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিলেন, যেটার কারণে তিনি উৎসাহিত হয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। একটা আমি যতদূর জানি কাউকে প্রোটেকশন যদি দেয় একটা স্পেসিফিক কেসে দেওয়া যায়, উনি দিয়েছেন বিচারক। আমি বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, সে ব্যাপারে আমি বলছি না। একটা সাধারণ প্রশ্ন থাকবে, সেটা এক সেকেন্ড না, ওনার বক্তব্যের মাঝখানে কারুর বক্তব্য নেব না। আমার প্রশ্নটা আপনার কাছে থাকবে, আপনি নিজে পেশায় আইনজীবী, একজন বিচারপতির রায় নিয়ে আপনার আপত্তি আছে, ফেয়ার এনাফ। ভারতীয় গণতন্ত্র আপনাকে আমাকে সবাই এই অধিকার দেয় যে বিচারের কোনো মাননীয় বিচারপতির রায় নিয়ে আপত্তি, এবং অ্যাবসলিউটলি তার জন্য একটা আইনি প্রভিশন আছে, আপনি উচ্চতর বেঞ্চে যেতে পারেন।
সুপ্রিম কোর্ট অবধি যেতে পারেন, সর্বোচ্চ আদালত অবধি যেতে পারেন। সেটা না করে কোনো বিচারপতির নাম করে আক্রমণ, আপনার আইনজীবী হিসেবে মনে হয় না যেটা সম্পূর্ণ বেআইনি? আমি আপনাকে বলছি যে বিষয়টা আপনি তুলে ধরতে চাইছেন, এই মানে আপনি রায়ের সঙ্গে একমত নাই হতে পারবেন, আপনি হায়ার বেঞ্চে যাচ্ছেন না কেন? রায়ের সমালোচনা করলে আমি খারাপ হয়ে গেলাম? না 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 না, একেবারে নয়। আপনি আইনি পথে না গিয়ে, এক সেকেন্ড, আইনি পথে না গিয়ে মাননীয় বিচারপতির নাম করে তার সমালোচনাটা আপনার মনে হয় না এটা বেআইনি কাজ হচ্ছে? মানে উল্লাস করাটা ঠিক, যে বিচারকের রায়কে নিয়ে আমি উল্লাস করছি, লাড্ডু বিতরণ করা, অসন্তোষ প্রকাশ করা ঠিক না। না 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 না, ভারতীয় সংবিধান আপনাকে এই অধিকার দেয় রায়ের সমালোচনার, কিন্তু আপনি হায়ার বেঞ্চে না গিয়ে বারবার একজন মাননীয়, একজন বা দুজন বা তিনজন মাননীয় বিচারপতির নাম করে তাকে আক্রমণ করলে এবং তার বাড়ির সামনে বা তার এজলাসে যখন পোস্টার মারা হয়, সেটার কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়েছি, সেই ফুটেজ থাকা সত্ত্বেও যখন অপরাধের কিনারা না হয়, অপরাধীরা গ্রেফতার না হয়, তাহলে ইন্টেনশনটা নিয়ে প্রশ্ন উঠবে না বৈশ্বনাথ দা? আমার অনেকটা সময় আপনি আপনাকে আরো বাড়তি সময় দিলাম, টাইম নিয়ে আপনি ভাববেন না। সময় আপনাদের হাতে। না না, বিচারপতিদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আছে, কিন্তু কোনো বিচারপতি আইনের বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন টেলিভিশন চ্যানেলে, কেউ প্রেস কনফারেন্স করছেন, কেউ রিটায়ারমেন্টের পরে রাজ্যসভার মেম্বার হচ্ছেন, এই যে বিচারকের চেয়ারটাকে ব্যবহার করে, মানে বিচারকের চেয়ার ব্যবহার হয়েছে কিনা তার বিচার করবে তৃণমূল কংগ্রেস। কেন সারা দেশের মানুষ করেছে, সবাই সমালোচনা করে। এই যে রঞ্জন গগৈকে রাজ্যসভা সদস্য করা হয়েছে, আপনি বলুন মহারাজের হাতে, আপনি নিজে বলুন না যে রঞ্জন গগৈকে করলো, সেটা বলুন। এটা যদি ঠিক হয়ে থাকে, আপনি যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনি যদি এটাকে এনকারেজ করেন, যে বিচারক যে বিষয়ে বিচার করছেন তিনি এসে এখানে ইন্টারভিউ দেবেন, তারপর লোকসভার সদস্য হবেন, কেউ রাজ্যসভার সদস্য হবেন, রিটায়ারমেন্টের পর, এক সেকেন্ড, রিটায়ারমেন্টের পর আমার আপত্তি নেই, আপনার আপত্তি আছে কিনা জানতে চাইছি। যখন কোনো বিচারককে তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রার্থী করে, সেটা আপনার কোনো আপত্তি আছে? আমি এইটুকু বলবো, যে মাইন্ডসেট নিয়ে বিচার করছেন, আমি এটা ধরে নেবো যে যে মাইন্ডসেট নিয়ে বিচার করছেন, সেই মাইন্ডসেট নিয়ে যদি তিনি বিচার করেন যে আমি পরবর্তীকালে একটা প্রাইজ পাবো, তার মানে যে বিচারককে আপনারা ভোটে দাঁড় করিয়েছেন তিনি এই মাইন্ডসেট নিয়ে তিনি বিচার করতেন। আপনি দেখিয়ে দিন না যে বিষয় নিয়ে আপনাদের এখানে আলোচনা হয়েছে, এমন বিচারক যিনি তার পরবর্তীকালে প্রাইজ পেয়েছেন। আমি তো নাম করে করে বলে দিলাম, রঞ্জন গগৈ থেকে অভিজিৎ গাঙ্গুলি। না না, আমি তো এখানে বসেই আপনাকে দুজন নাম বলতে পারি যারা বিচারক, যারা পরবর্তীকালে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়েছে, এখনো একজন আছেন, তারা আপনার টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে। না না, ইন্টারভিউ না, তারা ভোটে দাঁড়াচ্ছে মশাই। দেখুন আপনি বিচার ব্যবস্থাটাকে না না না, বিচার ব্যবস্থাকে আপনি এও করছেন। আমি সব সময় উপরে তুলে রাখি, দর্শকরা জানেন আপনি আইনজীবী হিসেবে বিচার ব্যবস্থাকে এও করছেন বলে অনেকে মনে করছেন। বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা থাকা উচিত। বিচারকের রায় নিয়ে লাড্ডু বিতরণ করার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু বিচারকের রায় যদি আমি সমালোচনা করি যে এই রায়তে চাকরি আটকে যাচ্ছে, আবার আইনজীবী হিসেবে আপনি ভুল করছেন। রায় নিয়ে নয়, আপনি রায় নিয়ে সমালোচনা করছেন না, আপনি ব্যক্তি বিচারপতিকে আক্রমণ করছেন। দুটোর মধ্যে আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের তফাৎ বুঝতে পারেন না, এটা আমি বিশ্বাস করব কি করে? আমি আমার যেটা মনে হয়েছে, আমার যেটা বোঝা হয়েছে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং আমি বললাম। এবার আপনার যেটা বোঝা সেটা আপনি আলাদা বুঝতে পারেন। মানুষ যা বোঝার বুঝেছেন। আমার শুধু প্রশ্ন হচ্ছে যে বিচারকদের তৃণমূল কংগ্রেস টিকিট দিয়ে নির্বাচনে নামিয়েছে, তারা যখন বিচারক ছিলেন তখন কি তৃণমূলের কথায় রায় দিতেন? আপনি যদি সবটাই তৃণমূলের দিকে সাধারণ কথা আপনি জবাব দিতে পারছেন না। এখনো আপনার নিরপেক্ষতার কথা বলছি, নিরপেক্ষতা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, শাসকের প্রশ্ন থাকে, তরুণের প্রশ্ন থাকবে, আপনার থাকবে, শাসক দলের প্রশ্ন থাকে। আমরা কি বিচার ব্যবস্থায় যারা আছেন জুডিশিয়াল অফিসারদের কাছে একটা নিউট্রালিটি আশা করতে পারি না? আপনি যথার্থ প্রশ্ন তুলেছেন। আমার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের যে বিচারক এখন বিধানসভায় যাচ্ছেন নির্বাচিত বিধায়ক হিসেবে, তিনি যখন রায় দিতেন তাহলে তার রায়টা কি তৃণমূল কংগ্রেস দ্বারা প্রভাবিত হতো? এই প্রশ্ন উঠবে না? বিষয়বস্তুর উপর দাঁড়িয়ে কি তিনি বিচার করেছেন যে বিষয় নিয়ে আপনারা? না না, বিষয় তো ব্যাপার নয়। আপনি বলছেন আফটার রেজিগনেশন অর রিটায়ারমেন্ট,
এই প্রশ্ন উঠবে না? এইটাই দেখুন, এইটা সবাই সমালোচনা করবে। রায় যেটা হয়েছে এতে চাকরি আটকে যাবে, এতে মানুষের অসুবিধা হবে। আপনি সমালোচনা করুন, কিন্তু ব্যক্তি বিচারপতিকে আক্রমণ করবেন কেন? ব্যক্তি বিচারপতিকে আক্রমণ তো আমি যতটুকু দেখেছি বা শুনেছি সেটা হলো বিচারপতি রায়ের ব্যাপারে আমরা সাধারণ মানুষ হতাশ, কারণ উনি ওনার বিচারের যে রায় তাকে নিয়ে উল্লাস, বিরোধী দলের তিনি লাড্ডু বিতরণ করবেন, তিনি সেটাকে নিয়ে আনন্দ করবেন, অথচ আমরা সমালোচনা করতে পারবো না, এই জিনিসটা হতে পারে না। আচ্ছা, দুটোর মধ্যে তফাৎ কতটা আছে আমি দেখাবো, আবার কুণাল ঘোষের বক্তব্যটা দেখাবো, এবং এই বক্তব্য শুধু নয়, এর আগে তিনি যখন নাম করে সমালোচনা করেছেন তখনও আমরা তীব্র আপত্তি জানিয়েছি। তার কারণ নিঃসন্দেহে ভারতীয় বিচার ব্যবস্থা এতটা উদার যে আমার, আপনার, বৈশ্বনাথদার, তরুণ জ্যোতির, পার্থদার সবার কোনো রায় পছন্দ না হলে তার সমালোচনা করার অধিকার আছে, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু ব্যক্তি বিচারপতিকে আক্রমণের অধিকার কি আছে? তার বাড়িতে পোস্টার মারার অধিকার কি আছে? তাকে পক্ষপাত দুষ্ট, ও আপনি বিমান বসুর কাছ থেকে শিখছেন? বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো। আমার এখানে বক্তব্য, উনি ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের কথা বললেন শুভেন্দু অধিকারী মহাশয়। প্রথমত আমি একটা কথা বলি, ওই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন কিন্তু উনি একা পাননি, হাইকোর্টে অনেকে পেয়েছেন, এবং সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি রাজ্য সরকার গিয়ে হেরেছে। ওই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন কিন্তু জাস্টিস মান্থার সরাতে পারেন, 3 ধাপে হেরে তারপরে এই ধরনের কথাগুলো বলে। ব্ল্যাঙ্কেট প্রোটেকশন ভারতবর্ষে হয়, এরকম প্রোটেকশন হয় যে কোনো কেসে অ্যারেস্ট করা যাবে না উইদাউট লিভ অফ দ্য কোর্ট। এরকম প্রোটেকশন অনেকেই পশ্চিম বাংলাতে পেয়েছে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে, স্যার আপনি অনেক সিনিয়র, আপনি এটা জানেন, সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সেই অর্ডার আপনি ভেকেট করাতে পারেন। আমাদের মনে হচ্ছে উনি ফেভারিজম করেছেন, এইটা কোন সঠিক ওরা বিচারক এবং বিচারপতির তফাৎ আপনি নিশ্চয়ই জানেন। দ্রুত একবার এই সভায় দেখে নি কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। জাস্টিস মান্থা অতীতেও এমন কিছু রায় দিয়েছেন যে রায় বা যে পর্যবেক্ষণে হয়তো ন্যায় বিচার সকলে একসঙ্গে তার মধ্যে দেখতে পাননি, বরং এমন কিছু উপাদান তার মধ্যে ছিল যেটা নিয়ে শুভেন্দুবাবু প্রোটেকশন পেয়েছেন, শুভেন্দুবাবু রসদ পেয়েছেন, বিরোধীরা রসদ পেয়েছে। আমরা এখানে দেখেছি হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত বড় বড় কথা, তিনি চাকরি চলাকালীন ইস্তফা দিয়ে বিজেপির যোগ দিয়ে চলে গেলেন। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করতে চাইলেও করছি, কিন্তু কয়েকজন বিচারপতি, আমরা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে যাদের অর্ডার এবং পর্যবেক্ষণ বস্তুত শুভেন্দু অধিকারী বা বিজেপিকে নানাভাবে রাজনীতি করার রসদ জুগিয়ে দিচ্ছে। তরুণ, দেখো এই যে এই মামলাটার কথা বলা হচ্ছে, সেই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত চ্যালেঞ্জ হয়েছিল, সেই অর্ডারটা কিন্তু আছে। এইসব বেকার কথাগুলো আপনার মানে হয় না। সেকেন্ড থিং, এটা প্রথম বারবার জাস্টিস সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চ যখন জাস্টিস সমাপ্তি যাবে তখন তার বেঞ্চ বয়কট হয়েছে, জাস্টিস মান্থার ঘরে তালা লাগানো হয়েছে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে কি হয়েছে আমরা দেখেছি। কোনো বিচারপতি যদি রায় যদি পছন্দ না হয় তার কাছে অ্যাপিলে যাবে। এই বারবার একই জিনিস কেন? আসলে এবার এরা প্রমাণ করে এরা গণতান্ত্রিক পরিকাঠামোটা মানে না। সুমনদা, বৈশ্বনাথ, দেখুন এটা তো বিজেপি বলবেই না। এখন যদি আপনি বলছেন কেন, আমাদের অ্যাডভোকেটদের মনে হতে পারে, সবসময় মনে হতে পারে যে ফেভারিজম করছে, কোনো জায়গায় মনে হতে পারে ওনার রায় ঠিক হয়নি, আমরা সমালোচনা করতে পারি, এরকম না যে আমরা সমালোচনা করার জায়গায় যেতে পারেন। কিন্তু আমি বলছি ব্যক্তি আক্রমণটা কি আপনি নিজে আইনজীবী, আক্রমণ জাস্টিসের নাম করে জীবনে শুনেছেন? আচ্ছা শুনিনি না, বৈশ্বনাথ আপনি বাংলা ছেড়ে পালা কোনো অসুবিধা নেই, সেটা তো নিন্দা করেছিলেন, সেটা কি প্রশংসা করেছিলেন? বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি মনে করে যে বিমান বসু একটা মহৎ দুর্ধর্ষ কাজ করেছিলেন জাস্টিস লালা বাংলা থেকে পালা বলে? এটা আমি বলছি আপনি ফলো করছেন, এরকম কথা নয়। কিন্তু আজকে কিন্তু কেউ বলেনি যে আরে না শোনার কোনো উপায় ছিল না, তৃণমূল কংগ্রেস এত প্রতিবাদ করেছিল এবং যথার্থ করেছিল। বাংলা থেকে পালা এটা কেউ বলেছে? আজকে বলেছি উনি যে রায়টা দিচ্ছেন উনি আমি ব্ল্যাঙ্কেট অর্ডারের কথা উঠেছে তো, যখন কোনো কোর্ট দেখে যে এই লোকটার প্রতি প্রশাসন একদম পরপর বেআইনি কাজ করছেন তখন দেয়। আমি 80-র দশক যখন শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম তখন অজিত আগরওয়াল অর্থাৎ হিজু আগরওয়ালের এরকম একটা অর্ডার ছিল যে তার বিরুদ্ধে উনি কোনো মার্ডার করলে এফআইআর করা যাবে না,
কোর্টের অনুমোদন নেওয়া ছাড়া। অতএব এটা নতুন কিছু নয়। আমি বলছি 80-র দশকে অজিত আগরওয়াল তো চা বাগানের মালিক ছিলেন। ইজু আগরওয়াল যার কথা আপনি বলছেন সে চা বাগানের মালিক ছিলেন। হ্যাঁ, তাকে কি অর্ডার দেওয়া হয়েছিল? তিনি খুন করলে ওকে বলা যাবে না। আমি তো যতদূর জানি 438 বা 482 যেটা আছে সেটা তো স্পেসিফিক কেসের উপরে হবে। এটা কোনো বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে কোনো অর্ডারের সঙ্গে বৈশ্যানন্দা নজরুলদা একমত নাই হতে পারেন। আইনজীবী অথবা নন আইনজীবী একজন নাগরিক একমত না হয়ে হায়ার বেঞ্চে যাবেন। আমি বলছি এটা ব্যক্তি আক্রমণ। আমি জানি না, বিচারপতিদের ব্যক্তি আক্রমণ আমি আবার বলছি সেটা নিন্দনীয়, সেটা বিমান বসু করলেও নিন্দনীয়, সেটা তৃণমূল কংগ্রেস করলেও নিন্দনীয়। এবং সব থেকে বড় কথা, ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এর খুব একটা নজির নেই। এবং শুনুন, আমি বলছি যে দেখুন, এটা তো ধারাবাহিকভাবে চলছে। দল হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু এটা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। অর্থাৎ আমার যদি কোনো রায় ভালো না লাগে, আমার পক্ষে না যায়, তাহলে আমি সরাসরি বিচারপতিকে আক্রমণ করতে পারি, তার বাড়িতে মানে পোস্টার মারতে পারি। এবং চট্টোপাধ্যায় বলছি, আমি ইম্পর্টেন্ট দিচ্ছি না, আমি বলছি তৃণমূলের মুখপাত্র, অফিসিয়াল মুখপাত্র, উপর থেকে নির্দেশ আছে। রক্ষা কবচ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিল, তখন ভালো, শুভেন্দু অধিকারী পেলে তখন খারাপ। এইরকম অবস্থা কেন? একটা কথাই বলবো যে ভারতের যে গণতন্ত্র বিছিয়ে আছে, মানুষের আস্থা জুডিশিয়ারির উপর আছে। আমি এও দেখেছি ফাঁসি নোটিশ দিচ্ছে, আসামি বলছে জো হুজুর, হুজুরকে প্রণাম করছে। বিচারকদের প্রতি আস্থা, এটাই আমাদের জুডিশিয়ারিকে বাঁচিয়ে রেখেছে। আজকে যেটা করা হলো মানে জুডিশিয়ারির প্রতি চরম অপমান, আমি ধিক্কার জানাই। আমি এখান থেকে তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। দেখুন, রাজ্য বলছে, অবশ্যই বৈশ্যানন্দা তো বলছেনই, শাসক দল বলছে এর ভেতরে কোথাও মুসলিম তোষণ নেই। সমীক্ষার ভিত্তিতে আর্থসামাজিক অনগ্রসরদের এই সংরক্ষণের আওতায় আনার একটা চেষ্টা করা হয়েছে এবং তার ভিত্তিতে নতুন ৭৬টা জনগোষ্ঠীকে বাছা হয়েছিল। অর্থাৎ পুরনো ছিল ৬৪, ১৪০টা, মোট ১৪০টা জনগোষ্ঠী হলো। এর মধ্যে ৮০টা শ্রেণী মুসলিম সম্প্রদায়ভুক্ত। এখন তরুণরা বলছে যে এটাই পেছনের দরজা দিয়ে মুসলিম তোষণ, আর তৃণমূল কংগ্রেস বলছে যে অকারণ সাম্প্রদায়িক তাস খেলছে বিজেপি। তরুণজ্যোতি তিওয়ারির সময় শুরু এখন। সুমনদা, প্রথমে একজন আইনজীবী সত্তাকে বাদ দিয়েও বলছি, একজন সাধারণ হিন্দু নাগরিক হিসেবে কলকাতা হাইকোর্টকে হাত জোর করে প্রণাম আমার, যে হিন্দুদের স্বার্থ রক্ষা করার জন্য। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট শুধু আইন দেখবেন, হিন্দুও দেখবেন না, মুসলমানও দেখবেন না। পশ্চিমবঙ্গের 40% মানুষ প্রায় ওবিসি। সেখানে একটা রিজার্ভেশন আনা হলো, বেসিক্যালি মুসলিম রিজার্ভেশন ইন দ্য গাইস অফ ওবিসি। তৃণমূল বলছে এর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখা যাচ্ছে ওবিসি এতে 81টার মধ্যে 73টা সাব কাস্ট হচ্ছে মুসলিম, মানে 90.12%। ওবিসি বিতে 99-এর মধ্যে 46টা হচ্ছে মুসলিম, যেটা হচ্ছে 46.46%, মানে টোটাল হচ্ছে 66.1%। এই পার্টিকুলার যেটা আসে, যে রিপোর্টটা তোমরা এসে মানে যখন দেখেছো, এই মানে একটা এফিডেভিট ফাইল করেছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে যে তৃণমূল বলছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়ার শ্রেণীর ভিত্তিতে এইটা করা হয়েছে, তার ভেতর যারা এসছে তারা এসছে। হ্যাঁ, কীভাবে করা হয় সুমনদা? ফার্স্ট থিং, একটা স্যাম্পল সার্ভে হওয়া হচ্ছিল। স্যাম্পল সার্ভে অন টোটাল পপুলেশন। কলকাতা হাইকোর্ট একটা এফিডেভিট ফাইল করতে বললো, ব্যাকওয়ার্ড কমিশন এফিডেভিট ফাইল করেছে। সেই এফিডেভিটে 366 নম্বর পাতায় দেখা যাচ্ছে 15 দিন ধার্য করা হয়েছিল সার্ভে করার জন্য। সার্ভে করেছিল কজন? 829 জন পুরো রাজ্যের। 829 জন, অ্যাডভাইজার ছিল 207 জন। এই কজন মিলে 15 দিনে পুরো পশ্চিমবঙ্গে সার্ভেটা করে নিয়ে লিস্টটা দিয়ে দিল। ব্যাকওয়ার্ড কমিশন বেসিক্যালি যার কাজ করা উচিত ছিল, নিয়ম কি, কমিশন সার্ভে করবে, স্টেট গভর্নমেন্টকে রিপোর্ট দেবে, লেজিসলেচারে প্লেস হবে, অ্যামেন্ডমেন্ট হবে অ্যাক্টের, তারপর নামগুলো ডিক্লেয়ার হবে। কিন্তু এখানে অদ্ভুতভাবে হয়ে গেল। কমিশনার স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট, তোমার কাছে যদি এফিডেভিটে বাই চান্স থাকে, তার তুমি 348 নম্বর পাতায়, যে কমিশন হেডেড বাই জাস্টিস অসীম কুমার ব্যানার্জি, তিনি বলছেন, members have expressed their deep concern about the stalemate that has resulted due to pendency of the litigation before the court of law. মানে কমিশন is not at all interested to protect the right of the OBC. তারা স্টেটের খুব জ্বালা হয়ে যাচ্ছে, তার জন্য তারা চিন্তা করছে। কমিশন অ্যাকচুয়ালি কার হয়ে কাজ করছিল, আমাদের বড্ড কনফিউশন আছে এখানে। যেমন সিম্পল একটা হিসাব বলি,
যে কমিশন যখন কাজ করছিল, যখন কমিশনকে বারবার বলা হয়েছে যে কমিশন কীভাবে কাজ করবে না করবে, কমিশন লিখছে 355 নম্বর পাতায় যে লার্নের অ্যাডভোকেট জেনারেল একটা ওপিনিয়ন দিয়েছে, সে ওপিনিয়ন আমরা দেখেছি এবং আমরা একদম অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওটা কি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন না অ্যাডভোকেট জেনারেল কমিশন? যে অ্যাডভোকেট জেনারেল ওপিনিয়ন দেবে সেই হিসাবে কমিশন কাজ করে নেবে। একটা অদ্ভুত জিনিস, মানে প্রত্যেকটা পেজের মধ্যে একের পর এক হিসাব আছে। 644 নম্বর পাতায় এই লিস্টটা, কেন আমি বলছি হিন্দুদেরকে রক্ষা করা হয়েছে, 644 নম্বর পাতায় এই লিস্টটা আছে। সেই লিস্টে ব্যাকওয়ার্ডের 17 নম্বর কলামটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে 17 নম্বর কলামে? ওবিসি কারা হবে? শিডিউল কাস্ট কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোজেনি। মানে শিডিউল কাস্টের একজন মানুষ যদি অন্য কোনো জায়গায় কনভার্ট হয়ে যায় সে ওবিসি হবে, মানে প্রমোট করা আছে হিন্দু কনভার্সন। আমি আবার বলছি তরুণ, আমি রাজনীতির প্রশ্ন করি যদি, সেটা হচ্ছে যে তোমরা বলছো যে এটা মুসলিম তোষণ করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স্যাক্টলি এইটা তৃণমূল কংগ্রেস যদি বলে যে মুসলমানদের, এই রাজ্যের মুসলমানদের গিয়ে তারা বলেন যে এই তো আপনাদের জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু দেখুন বিজেপি এবং অন্য সমস্ত শক্তি হাত মিলিয়ে নিল এবং আপনাদের স্বার্থ তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে দিল না। আমি বলছি এই যুক্তির কি তুমি ইয়ে বলবে? তোমাদের জন্য দুটো হিস্ট্রি আছে, দুটো একটু টাইম লাগবে। ফার্স্ট থিং, 2010 সালে 9 সালে বামফ্রন্ট সরকার যাওয়ার আগে, মরার আগে হরিবোল ইচ্ছা হয়েছিল যদি বেঁচে যায়, তারা ট্রাইটা করেছিল। পরবর্তীকালে এই সরকার এসে তাকে আরো করে দেয়। এই সরকার খালি এই মুসলিম তোষণের জন্য না সুমনদা, হিন্দু কনভার্সনটাকেও প্রমোট করছে। এই পার্টিকুলার যদি আমরা এই মানে লিস্টগুলো দেখি, সেখানে বলছে যদি কনভার্ট হয়ে যায়, এসসি এসসি থেকে কনভার্ট হলে সে তার সুবিধাটা পায় না, তাকে ওবিসি করে দেওয়া হবে। মানে কনভার্সনকে প্রমোট করছে। আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে যেমন কাশ্মীর থেকে হিন্দু তাড়ানো হয়েছিল, পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার একটা সুনির্দিষ্ট চাল। চট্টোপাধ্যায় রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে কি করে হিন্দু আর মুসলমানে ভাগ করা যায়। বাংলার রাজনীতিতে এটা কোনোদিন ছিল না। আপনি বলুন, বললো সবকা সাথ সবকা বিকাশ, আর ইলেকশনে হেরে গিয়ে লোকসভার পরে বলছে हम लोग उसको साथ जो हम लोग को साथ है। এটা শুভেন্দু বলেনি, নরেন্দ্র মোদী বলেছে সবকা সাথ সবকা বিকাশ, আর ও বলছে আমি তাদের সাথে আছি যারা আমাদের সাথে আছে। সুতরাং এই যে ঘৃণ্য রাজনীতিটা করছে রাজ্যে দাঁড়িয়ে দেশ মানুষকে ভাগার জন্য, এইটা কিন্তু বন্ডিংটাকে ভাঙার চেষ্টা, বন্ডিংটাকে ভাঙার চেষ্টা। অর্ডারে 163 নম্বর প্যারাগ্রাফে পরিষ্কার কি বলেছে? দিস বাই ইটসেলফ উড বি অ্যামাউন্ট অফ ফ্রড অন দ্য কনস্টিটিউশনাল পাওয়ার অফ দ্য স্টেট। মানে এটা কনস্টিটিউশনাল পাওয়ার অ্যান্ড ফ্রড অন দ্য কনস্টিটিউশন যে রাজ্য সরকার করেছে। এইভাবে হয় না সুমন, আমি আবার বলছি এটা সুপরিকল্পিত চাল হিন্দু শূন্য করার। আমি নজরুলদার কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো একেবারে স্পষ্ট হিন্দু মুসলমান ইস্যু নিঃসন্দেহে এই গোটা বিতর্কটার মধ্যে চলে এসেছে। তার কারণ একেবারে রাজনীতির কুশীলবরা নেমে পড়েছেন, এই বিষয়টা একেবারে ধর্মের চশমা দিয়ে দেখা হচ্ছে। কেন? তাদেরই বা কি যুক্তি, পাল্টা যুক্তি বা কি? পাশাপাশি বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল সরকার। এই রাজ্যে গত কয়েক মাসে তৃণমূল বিজেপির সংঘাতের কেন্দ্রে বারবার উঠে এসেছে একটা ইস্যু, হিন্দু মুসলিম। যে ওবিসি বিজ্ঞপ্তি নিয়ে রাজ্য সরকার মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল, তাতেও লেগেছে মেরুকরণের রাজনীতির রং। বিজেপি বারবার অভিযোগ করেছে ওবিসি সহ অনগ্রসর গোষ্ঠীর সংরক্ষণের আওতায় ঘুরপথে মুসলমানদের ঢোকাতে চাইছে তৃণমূল। এমনকি এ রাজ্যে এসে এ নিয়ে সরব হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। क्योंकि पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए। हिंदू मुसलमाने भागाभागी করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার বিধানসভায় ওবিসি ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন ওবিসি সংরক্ষণ কোনো ধর্মের ভিত্তিতে করা হয়নি, ওবিসি সংরক্ষণ করা হয়েছে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছেন সেই অনুযায়ী। মোট 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 61টি হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং 79টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। কিন্তু হাইকোর্টে তৃণমূল সরকারের যুক্তি ধোপে টিকল না, তাদের বিজ্ঞপ্তি খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। আর সেই রায়কে হাতিয়ার করেই সরব হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভোট ব্যাংকের স্বার্থে ওবিসি সংরক্ষণে অপব্যবহার করতে চেয়েছিল রাজ্য, বহু সম্প্রদায়কে বঞ্চিত করা হয়েছিল। আদালতের রায়ে রাজ্যের সেই অপচেষ্টা ব্যর্থ হলো। আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে
রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি। ওবিসি নিয়ে তৃণমূল সরকারের বিজ্ঞপ্তির নেপথ্যে অন্য কৌশল দেখছে কংগ্রেসও। দিদি রাজনীতিতে এটাই শিখেছেন যে খেলতে হবে। তিনি খেলায় বিশ্বাস করেন, খেলার পাশাপাশি সত্যভাবে সত্য কারণে অধিকার দেওয়ার লক্ষ্যে তা বাস্তবায়িত করতে তিনি চান না। তিনি খেলতে ভালোবাসেন, তাই তিনি খেলে যাচ্ছেন মুসলমান সমাজের সঙ্গে। তিনি খেলে যাবেন, সিদ্ধান্তে যাবেন না। যখনই কোনো একটা ব্যবস্থা হবে, যখনই দেখবে দিদি বিপদে পড়েছে, আবার নতুন খেলা শুরু করবে। এই ওবিসি সংরক্ষণ নিয়ে সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দয়া করে এর সঙ্গে ধর্মটাকে মেলাবেন না, এর সঙ্গে আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া যে বিষয়টা আছে সেটাই অগ্রাধিকার দিয়ে নিয়ম মেনে যা যা করা হয়েছে। সব মিলিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন করে রাজনীতির পারদ চড়তে শুরু করলো। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার রায় ফিরি যে গতকালই মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ ছিল যে রাজ্য যদি মনে করে যে আদালত যা খুশি নির্দেশ দিক আমরা শুনব না, তাহলে আমাদের মানে আদালতকে হস্তক্ষেপ করতে হবে। রাজ্যের এত গা ছাড়া মনোভাব কেন? এটা বলে মাননীয় বিচারপতিরা বলেই দিয়েছিলেন যে আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনিক বিজ্ঞপ্তি কার্যকর করবেন না। আবার বলছি, এবং সেই প্রশ্নই থাকবে ডক্টর নজরুল ইসলামের কাছে, এছাড়া অন্য কিছু কি আদৌ হওয়ার ছিল? নজরুলদা, এখানে আজকে 3 জন আইনজীবী বক্তব্য রেখেছেন। তো আইনের কথা প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের সবথেকে বড় আইন সংবিধান, এবং সংবিধান অনুসারে আমার আপনার প্রত্যেকের সমানাধিকার। তাহলে এই এসসি এসটি ওবিসি আসলো কোথায় থেকে? দেখুন, আমাদের সংবিধানের 14 নম্বর পার্টে এই ধারাগুলো আছে, যাতে এসসিদের রিজার্ভেশন যায়, এসটিদের রিজার্ভেশনে যায়, এসসির জন্য কমিশন করা যায়, এসটির জন্য কমিশন করা যায়। সেখানে 340 নম্বর যে ধারাটা আছে, সেখানে এডুকেশনালি এবং সোশিয়ালি ব্যাকওয়ার্ড যারা আছেন, সেখানে কোনো ধর্মের কথা বলা নেই। তাদের অবস্থা কীরকম আছে এবং কিভাবে তাদেরকে অন্যর সঙ্গে সমান পর্যায়ে আনা যাবে, সে ব্যাপারের জন্যে রাষ্ট্রপতি কমিশন গঠন করতে পারেন, এবং কমিশন যে রিপোর্ট দেবেন সেটা সরকারের কাছে পেশ হবে, সরকার গ্রহণ করবেন, যা করলেন সেটা পার্লামেন্টে পেশ হতে হবে। এটা হচ্ছে আইন। আপনাদের বোধহয় সাচার কমিটির কথা এখনো কিছুটা মনে থাকে। দেখুন, সাচার কমিটি 76টা রিকমেন্ডেশন করেছিল যে মুসলমানদের মূলত যে যদি অন্যদের সঙ্গে সমান জায়গায় আনতে হয় তাহলে কী করতে হবে। তার মধ্যে 72টা কেন্দ্রীয় সরকার কিন্তু গ্রহণ করেছিল। যেগুলো গ্রহণ করেছিল আমি সব বলতে পারবো না, দুটো একটার কথা বলছি প্রাসঙ্গিক। সাচার কমিটি বলেছিল যে যেখানে মুসলমানরা বেশি সংখ্যায় থাকে সেখানে ভালো মানের স্কুল কলেজ তৈরি করতে হবে। 2 নম্বর শিক্ষার ব্যাপারে বক্তব্য ছিল যে মাদ্রাসাগুলোকে বোর্ডের অধীনে আনতে হবে, যাতে করে তাদের ডিগ্রিটা প্রামাণ্য পায়। কিন্তু আমাদের এখানে রাজ্য সরকার কি করলেন? ক্ষমতায় এসে বললেন যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেব। তারপরে কি বললেন? অনুমোদন দেব কিন্তু বেতন দেবো না। স্কুল করলে তিনি বেতন দেবেন, কিন্তু মাদ্রাসা 10,000 জায়গায় তো 1,000ও হয়নি, যে কটা হয়েছে কিন্তু তাদের বেতন দিচ্ছেন না। অর্থাৎ তিনি মুসলমানদের উপকারের জন্য যে রিকমেন্ডেশন ছিল সেগুলো কিছু করেননি, কিন্তু ভোট ব্যাংক তৈরি করার জন্য মুসলমানদেরকে লেঠেল বাহিনীতে পরিণত করেছেন। আপনারা বলবেন এর সঙ্গে ওবিসির সম্পর্ক কী? দেখুন, প্রথমেই যেটা ছিল একটা ইকুয়াল অপরচুনিটি কমিশনের কথা সাচার রিপোর্টে ছিল। তো তাহলে যে প্রেসিডেন্টের যে কমিটি গঠন করেছিলেন তার থেকে ক্লু নিয়ে এই ইকুয়াল অপরচুনিটি কমিশন করে সমীক্ষা করিয়ে, এখানে তো পরিষ্কার সংবিধানে বলা আছে যে আমার ইচ্ছে হলো ওনাকে আমি ওবিসি করে দিলাম, আমার পছন্দ হলো না মুখ দেখে আমাকে ওবিসি করলাম না, এরকম করা যায় না। তো এর আগে তারা যেটা করেছিলেন সেটাকে কোর্ট যে বাতিল করেছিলেন সেখানে কারণও দিয়েছিলেন, তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্টে মামলাটার এখনো সুরাহা হয়নি। সেখানে
মামলাটা নিষ্পত্তি হওয়ার আগে এখানে এবং হাইকোর্ট যখন বলছে রিপোর্ট চাইছে সেগুলো শেষ হওয়ার আগে এখানে এক সংশোধন না করে এক্সিকিউটিভ অর্ডারে এই যে ওবিসির তালিকা প্রকাশ করে দেওয়ার কি দরকার ছিল? সংবিধানের কোন ধারা অনুসারে এটা করা হয়েছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেন যে আমি লয়ার, আমি বড় বড় মামলা করি। তো তিনি হাইকোর্টে গিয়ে এটা যদি বোঝাতে পারতেন যে তিনি যা করেছেন ন্যায় করেছেন, তাহলে এটা তো বাতিল হতো না। তরুণ জ্যোতি যে কথাগুলো বলেছেন, আমি বলবো যে একটা জায়গায় ভুল আছে। দেখুন, আমাদের দেশে কে শিডিউল কাস্ট হবে, কে শিডিউল ট্রাইবস হবে, এটা 1950 সালের রাষ্ট্রপতি অর্ডার অনুসারে। রাষ্ট্রপতি অর্ডার অনুসারে যে শিডিউল ট্রাইব আছে, তাতে একজন শিডিউল ট্রাইব যদি মুসলমান হয় বা খ্রিস্টান হয়, তার কিন্তু রিজার্ভেশন বাদ যায় না। মুসলমানদের মধ্যে খুব কম হলেও যখন বেদিয়া কমিউনিটি আছে, তারা কিন্তু শিডিউল ট্রাইবের সুযোগ পায়। কিন্তু শিডিউল কাস্ট অর্ডারে বলা আছে, প্রথমে যেটা বলা ছিল যে হিন্দু না হলে শিডিউল কাস্ট হবে না, তারপরে আইন সংশোধন করে বলা হয়েছে যে শিখ হলে হবে, বা আম্বেদকররা যখন বুদ্ধিস্ট হলেন যে বুদ্ধিস্ট হলে হবে শিডিউল কাস্ট, কিন্তু মুসলমান হলে বা খ্রিস্টান হলে হবে না। এই যে তরুণ জ্যোতি যে উদাহরণটা দিলেন যে কোনো শিডিউল কাস্ট যদি খ্রিস্টান হয়ে যায়, মুসলমানও হতে পারে, এটা একটা দেখার পদ্ধতি কনভার্সনে। কিন্তু অন্য দেখার পদ্ধতি যে ট্রাইব যে সুযোগটা পাচ্ছে, একজন শিডিউল কাস্ট যদি অন্য ধর্ম গ্রহণ করে তাহলে সে সুযোগটা পাবে না। অতএব দেখার ফার্স্ট থিং হচ্ছে নজরুলবাবু কি বললেন, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যদি কনভার্ট হয়ে যায়, হি সিজেস টু বি আ শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব। একাধিক না, কয়েকশো জাজমেন্ট আছে এই পয়েন্টের উপর। শিডিউল কাস্টকে আসার কথা বলি, কনভার্ট যদি হয়ে যায় হবে, এখানে ওই কনভার্সনটাকে, আমার পয়েন্ট যেটা, কনভার্সনটাকে প্রমোট করার জন্যই এই হিন্দুরা কনভার্ট হয়ে গেলে ওবিসি হতে পারে। আমি বললাম না, হিন্দু জনসংখ্যা শূন্য করার একটা চাল মাত্র এই পার্টিকুলার ওবিসি সংরক্ষণটা এনে। আমি তো বারবার বলছি, সে যদি কনভার্ট হয় তাহলে তো রিজার্ভেশন পাবে। আমি বারবার বলছি যে এটা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে, সেই প্রান্তিক মানুষ পর্যন্ত, এই কথার মাঝখানে কথা, এরা সব সময় একটা চেষ্টা করছে যে বাংলাতে যেটা ওরা কিছুতেই কিছু করতে পারছে না দেখে খালি হিন্দু আর মুসলমান 90% মুসলিম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যতবার এগুলো বলবেন ততবার মানুষ আপনাদের রিজেক্ট করবে, ততবার রিজেক্টেড হবে। দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চমৎকার শব্দ জুগিয়েছেন আমার বৈষ্ণবদা, রিজেক্ট। একেবারে আপনাদের মনে থাকবে সেদিনও দীর্ঘ প্রায় 3 ঘন্টার অনুষ্ঠান হয়েছিল 2024-এর 22শে মে। 2010 অনওয়ার্ড সমস্ত ওবিসি সার্টিফিকেট রিজেক্ট করেছিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি যে অবৈধ 2010-এর পরে দেয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট। ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কী ছিল দেখাবো আপনাদের। আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই। ওই দিনই অর্থাৎ ওই 2024-এর 22শে মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে সরাসরি সেই অ্যাপিজমেন্ট পলিটিক্স, ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ইস্যুতে। দেখুন, ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहते। আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থদাকে মনে করিয়ে দেবো যে অনুষ্ঠানেও 2010 সালের উল্লেখ হলো। নিঃসন্দেহে এখনো পর্যন্ত 2010 সালের সেই তালিকা অনুযায়ী কোনো নিয়োগ, বারবার হাইকোর্টের বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন, আমি বিস্তারিত এই অনুষ্ঠানেই আসবো। তার কারণ তারা বলছেন কোনো নিয়োগ বা উচ্চ মাধ্যমিকের পর ভর্তি তাতে কোনো অসুবিধে নেই। আলটিমেটলি ওই 2010-এর যে তালিকা সেই অনুযায়ী আইন মেনে কোনো জটিলতা সৃষ্টি না করে ভর্তি, নিয়োগ সব কিছু সম্ভব। অর্থাৎ কেউ বিষ বাঁও জলে পড়েননি। পার্থবাবুর সময় শুরু এখন। হ্যাঁ, এক্স্যাক্টলি সুমন। 2010 সালটা এক অর্থে ল্যান্ডমার্ক, কারণ জমানা পরিবর্তন হয়েছে। অর্থাৎ
এর আগের জমানায়, এখনকার সরকার যেটা তৃণমূল, তার আগে বাম জমানায় পর্যন্ত ওবিসির লিস্ট যা বলুন, এসএসসিতে শিক্ষক নিয়োগ যা বলুন, এখনো পর্যন্ত হচ্ছে যে ওই রকমভাবে আপনারা সেরকম বড় কোনো অসঙ্গতি সেটা হচ্ছে উল্লেখিত হয়নি। 2010 বললেন তরুণ একটা ভয়ঙ্কর আক্রমণ ইতিমধ্যেই করে দিয়েছে যে মরণকালে হরিনাম 2010। সেটা তো মরণকালে হরিনাম উনি বলবেন, কিন্তু হচ্ছে যে মুসলমান আমাদের রাজ্যে বামফ্রন্টের আমলে গরিব মুসলমান বলতে যা বোঝায়, ভূমি সংস্কার কর্মসূচিতে সবচেয়ে বেশি বড় বেনিফিশিয়ারি যদি ছিল সারা ভারতবর্ষে সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুসলমানরা। ফলে শিক্ষা কিন্তু পার্থদা মুসলমানদের কি হাল ছিল এই রাজ্যে সাচার কমিটির রিপোর্টই দেখিয়ে দিয়েছে। সেই কারণের জন্যই মুসলমান বা আমি বলছি ওবিসি হিসেবে তাদের চিহ্নিত করে সমাজের মূল স্ট্রিমে আনার প্রক্রিয়াটা বাম আমলেই শুরু হয়, এবং শুরু হয় সেটা পদ্ধতি মেনে। এখনকার মতো করে হচ্ছে যে গো অ্যাজ ইউ লাইক সেরকম স্টাইলে হয়নি। ফলে এ কারণেই আমি বলছি জটিলতা বাড়ছে প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা থেকে নিয়োগ। আপনি এই যে আমরা স্কুলে নিয়োগ দেখছেন যে এত কিছু একটা বিধি আছে, সেই বিধি বাদ দিয়ে ভেঙে আপনার মনে থাকবে ধর্মতলার মঞ্চে ওখানে মুখ্যমন্ত্রী গিয়ে বললেন এই যে আমি 4 জনকে নিয়ে কমিটি করে দিচ্ছি, এরা কিন্তু নিয়োগ করবেন। আমি যে একটা লেট ডাউন প্রিন্সিপাল পলিসি ছিল সেটা ভেঙে নিয়োগ হলো, সেই নিয়োগে দুর্নীতি বেরোলো, মন্ত্রীরা জেল খাটছে, আমলারা জেল খাটছে গেল। আপনি এই ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে দেখুন 1 বছর সময় পেয়েছে, যখন এতগুলো ওবিসি সার্টিফিকেট বাতিল হলো, দেয়ার ওয়াজ অ্যাম্পল টাইম যে যদি কোনো গভর্নমেন্ট সেন্সিবলি কাজ করতেন 1 বছরে, তাহলে 1 বছরের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে পারতেন। তারা ফেলে রেখে দিয়েছেন। ফেলে রেখে একটা তড়িঘড়ি তারা একটা 140-এর জনগোষ্ঠী এনে হাজির করলেন, যেটা কোর্টে চ্যালেঞ্জ হলো। চ্যালেঞ্জ হওয়ার মধ্যে দিয়ে শুধু সেই জনগোষ্ঠীগুলোর অধিকার আমি বলছি অরক্ষিত হলো না, গোটা শিক্ষা ব্যবস্থার যে জটটা পাকলো, সেটা শিক্ষক নিয়োগের মতো এখন ভর্তিতেও হচ্ছে একটা জট পাকলো পশ্চিমবঙ্গে। এবং এই জট কেবলমাত্র এই রাজ্যের ছেলে মেয়েদের যন্ত্রণার মধ্যে আটকে থাকবে না। জট বলবেন, আমি বলছি বিচারপতিরা বলছেন জট নয় তো, 2010-এর তালিকা অনুযায়ী সরকার ভর্তি হোক, কোনো অসুবিধা নেই। সুমন, যদি সরকার সেটাকে মেনে নিতেন তাহলে এটাকে জট মনে করা হতো না। সরকার মুশকিল হচ্ছে যে শর্ট টার্ম গেনের জন্য লং টার্ম পে ইনভাইট করছেন তারা। ফলে তারা এই আগের 66টা জনজাতিকে ধরে করা 7% ধরে করলে তাহলে ওবিসি রিজার্ভেশনের যে ফানুস তারা ফালিয়েছিলেন সেটা হচ্ছে কোথাও চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে তাদের যে ভোট ব্যাংক পলিটিক্স সেখানে হচ্ছে যে কি বলবো যে আক্রান্ত হবে। সেই কারণের জন্য তারা পারছে না পারছেন ধরছে, না পারছেন গিলতে। ফলে কার্যত যেটা দেখাচ্ছে সেখানে অ্যাডমিশন আটকে যাচ্ছে। এবং আমি আপনাকে সুমন বলবো যে আরেকটা জিনিস, যে আপনি শিক্ষার ক্ষেত্রে যদি দেখেন এই ওবিসি রিজার্ভেশনের প্রশ্নেই আমি ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট, সেখানেও একটা লেট ডাউন আইন প্রিন্সিপাল আমাদের রাজ্যে ছিল, সেই আইন না মেনে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য সুপ্রিম কোর্টে জল গেছে। সেখানে অর্ধেক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছে, এই মুহূর্তে অর্ধেক ইউনিভার্সিটি নেই। আপনি ওবিসি রিজার্ভেশন যখন চালু হয় আপনার মনে থাকবে 10% একবারে এতগুলো ছেলে মেয়ে ভর্তি। আমাদের ইউনিভার্সিটি আমি দেখেছি, রাজ্যের সব ইউনিভার্সিটির এক অভিজ্ঞতা, যে সরকার বললো যে এই বাড়তি ছাত্রছাত্রীদের জন্য বাড়তি পরিকাঠামো আসবে, বাড়তি গ্র্যান্ট আসবে। আপনি 10 বছর 11 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটা অ্যাডিশনাল গ্র্যান্ট, অ্যাডিশনাল শিক্ষক, অ্যাডিশনাল বেঞ্চ, ল্যাব, ল্যাবরেটরি কোথাও কিচ্ছু আসেনি। এবং সেই কারণের জন্য আমি আপনাকে বলছি, অথচ বেড়ে চলেছে। এখন সত্যি যদি সব ছাত্র ক্লাসে আসা শুরু করে, আমি আপনাকে যাদবপুরে এইটুকু বলতে পারবো অন্তত 20% ছেলে মেয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। ফলে এই অবস্থা হয়েছে। এবার ওবিসি রিজার্ভেশন সত্যি তারা আন্তরিকভাবে করতে চায় না ভোটের জন্য করতে চায়, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। আসলে শিক্ষার প্রসার মার্জিনাল মানুষের, সেটা এদের পাখির চোখ না, পাখির চোখটা ভোট। এবং ভোটের জন্য করতে গিয়েই তাড়াহুড়ো করছে এবং 50 রকম বিপদ তারা হচ্ছে একটার পর একটা ডেকে আনছে। কিন্তু আমি শুধু একটাই তরুণ জ্যোতিকে বলবো, কোনোভাবেই এই ওবিসিতে হিন্দু মুসলমানের যে গল্প, বা আপনি যেটা বলছেন যে বিচারক যে রায় দিয়েছেন হিন্দুদের পক্ষে, এটা টেনেবল নয়। এটা টেনেবল নয়। পুরোনোটা সেটা কোটেশন চেঞ্জ করে, কবি লাইন চেঞ্জ করে বলতে হচ্ছে যে তুমি মহারাজ সাধু হলে আজ তৃণমূল চোর বটে। কেন? ওনাদের সময় কিচ্ছু হয়নি, 2010 থেকে বাদ হয়েছে। 2010 থেকে 10-এর কাজ সবাই দ্বারা শেষ করেনি, কাজ ছিল। আর চাকরি চুরি নিয়ে কথা হচ্ছে, কি বল তখন মিডিয়া অনেক উইক ছিল। মনে করি 2 মার্চ 2012, 2 মার্চ 2012 2200 চাকরি ক্যান্সেল করলো জাস্টিস ট্যান্ডনের বেঞ্চ। কেন? পার্টি ওয়ার্কারদের চাকরি দেওয়া হলো, যোগ্য চাকরি আমি বলছি বিরোধী দল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাকে দুর্বল একই সঙ্গে বলবে কিনা আমি জানি না। আমার পরের বক্তা দেবনারায়ণ সরকার, কিন্তু দেবনারায়ণদার কাছে যাওয়ার আগে ঘটনাচক্রে আজকে ঠিক যখন কলকাতা হাইকোর্ট এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন, তখন স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল ঘটনাচক্রে সেই দিনই খুলল। তা সত্ত্বেও মাননীয় বিচারপতিরা এবং অনেকেই বলছেন যে এই রায়ের ফলে না ভর্তি না নিয়োগ
কোনো কিছুই কিন্তু আটকে যাবে না, কোথাও কোনো বেড়া তৈরি হচ্ছে না এই রায়ের পক্ষে। কেন বলছেন, তাদের কি যুক্তি, পাল্টা যুক্তি কি আছে? পাশাপাশি পোর্টাল খুলল কিন্তু জট পুরোপুরি খুলল না। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 40 দিন পর যেদিন পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী, সেদিনই ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। 140টি জনগোষ্ঠীকে নিয়ে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। এক অনিশ্চয়তা কাটতে না কাটতেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তৈরি হলো নতুন অনিশ্চয়তা। মঙ্গলবার দুপুরে বিকাশ ভবনে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সংরক্ষণ নিয়ে একটা জটিলতা ছিল, সেটা যে মুহূর্তে এই প্রধান সচিব যা বললেন যে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে যে মুহূর্তে এটা নির্দেশিকা এসছে, গেজেট নোটিফিকেশন হয়েছে, তার 7 দিনের মধ্যে আমরা করছি। কবে অনাবৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে তাই বলে মানে বপন বা কৃষিকার্য বন্ধ থাকবে, এ তো কোনো যুক্তি হতে পারে না। আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব, তারপর সেই অনুযায়ী নির্দেশ এলে তখন দেখা যাবে। কিন্তু পোর্টাল উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট, যার জেরে ভর্তি নিয়ে তৈরি হলো নতুন অনিশ্চয়তা। হাইকোর্টের এই নির্দেশের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন ভর্তির আবেদন প্রক্রিয়া জারি থাকবে, তারপর কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে। কিন্তু তাহলে কারা কত শতাংশ সংরক্ষণের সুবিধে পাবে? ভর্তি প্রক্রিয়া কি থমকে যাবে? এইসব প্রশ্নে সরকারকে নিশানা করেছে বিরোধীরা। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, যুবক যুবতী কোথায় ক্যারিয়ার নিয়ে তারা এগোবেন, কিন্তু আজকে এই পুরো বিষয়টা ওবিসি ক্যাটাগরিতে তারা পুরোপুরি তাদের ক্যারিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে। নিজেই এক নাটক মন্ত্রী বলতে পারি, এই শিক্ষকদের সঙ্গে নাটক করতে করতে শিক্ষকদের আন্দোলনে তাকে পালিয়ে যেতে হয়। দিদি তাকে বলে দিয়েছে তুমি আপাতত এটা বলে দাও, পরেরটা পরে আমি সামলে নেব, লাত জুতো গালি যা খাবার খাও, পরেরটা আমি সামলে নেব বলে দিয়েছে। ও ভালো করে জানে শিক্ষামন্ত্রী যখন, সে তো শিক্ষিত আফটার অল, সে অশিক্ষিত আমি এটা মনে করি না। দিদি তাকে অশিক্ষক করে রেখেছে, সব বুঝেও তিনি প্রতিদিন পাপ করে চলেছেন। 30 এপ্রিল ফল বেরিয়েছে আইএসসির, 7ই মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল, সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে 13ই মে। তারপরেও এতদিনে ভর্তির পোর্টাল চালু করা হয়নি। প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেইন ও অ্যাডভান্সডের ফল, কিন্তু এখনও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্টের রেজাল্ট। বুধবার সকাল 10টা থেকে পোর্টাল খোলার কথা, যেখানে আবেদন করা যাবে 17টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 460টি কলেজে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, দিনের পর দিন একাধিক শুনানিতে আদালত স্পষ্ট করে দিয়েছে যে উচ্চ মাধ্যমিকের পর ভর্তি বলুন বা নিয়োগ বলুন, কোথাও কোনো কিছু আটকে যেতে পারে না, কেউ বিষবাও জলে পড়ে নেই। আগেও বলেছি, এখনও বলছি, আদালত স্পষ্ট বলছে যে 2010 সালের তালিকায় যে 66টা জনগোষ্ঠীকে রাখা হয়েছিল তার ভিত্তিতে বিনা বাধায় অনায়াসে নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া চালানো যায়। কেন তা চালানো হচ্ছে না? কোর্ট বলছে কেউ কিছু কোথাও আটকানোর কথাই নয়, শুধু আইন মেনে 2010-এর তালিকাটা মানতে হবে, ব্যাস এইটুকুই। আমার পরের বক্তা দেবনারায়ণ সরকার। রবীন্দ্রনাথ নৈবেদ্যে তো বলেছিল, জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়। প্রশ্নটা কেন বলছি, একটু আগে তরুণজ্যোতি বলল কলকাতা হাইকোর্টকে আমি প্রণাম জানাই হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য। একই ধরনের কথা শুভেন্দু অধিকারী বহুবার বলছে, মুসলমানদের দেয়া হলো কেন? আপনাকে একটা কথা বলছি, 2010-এ যেটা আমি বলছি 2010-এ যেটা করা হয়েছিল তাতে 64-র মধ্যে মাত্র 11টি মুসলিম সম্প্রদায়, মাত্র 11টি, মাত্র 20% মুসলিম সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়েছিল। 64টার মধ্যে মাত্র 11টি মুসলিম সম্প্রদায়। কিন্তু আমি কেন আমি একমত, আপনি বলছেন হাইকোর্ট তো দিতে বারণ করেনি, বলেছেন শুধু একটা প্রপার অন পপুলেশন প্রপার সার্ভে। মনের ইচ্ছে মনের মাধুরী মিশিয়ে করা যায় নাকি? একটা কথা বলি, মুসলমান বিধানসভায় আইন পাস করে করুন না, কে আটকেছে তৃণমূলকে? নজরুলবাবু বলতে গিয়ে সাচার কমিটি রিপোর্ট, পরে 2006, রঙ্গনাথ মিশ্র কমিশন 2007, এরা বলেছিল আর্থসামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে চিকিৎসাগতভাবে সব থেকে ট্রাইবের থেকেও বেশি মুসলমানরা সারা ভারতে।
এমনকি পশ্চিমবঙ্গে দেখিয়েছিল কিভাবে তারা ডেটা দিয়েই সাচার কমিশন দেখিয়েছিল। এরপরে আমি একটা কথা বলছি, 2016 সালে প্রসিদ্ধি ট্রাস্টের একটা সার্ভে হয়েছিল 14ই ফেব্রুয়ারিতে, তাতে স্ন্যাপ মানে সোশ্যাল নেটওয়ার্ক ফর অ্যাসিস্ট্যান্স টু পিপল, তাতে দেখা গিয়েছিল প্রায় 1 লক্ষ পরিবার, মুসলমান পরিবারকে সার্ভে করেছিল এবং লোক সংখ্যা ছিল প্রায় 5 লক্ষ। এই দিয়ে এবং সারা পশ্চিমবঙ্গে 325টে ভিলেজ ইত্যাদি, তাতে দেখা গিয়েছিল, আমি কেন বলছি, 80% মুসলমান, 80% মুসলমানদের প্রতি পরিবারের আয় 5,000 টাকা বা তার কম, মাত্র 3.8% মুসলমানের পরিবারের আয় 15,000 টাকা বা তার বেশি। মানে এটা বলছেন যে শুধু এই যে একটু আগে বলছিল না, আমি একটু বলি, আমি বলছি 14 বছর তৃণমূল সরকার থাকার পরও কথা বলি, আজকে শুধু তাই নয়, শুধু 23%, 5% মুসলমান, গ্রামীণ মুসলমানদের বসত বাড়ির সঙ্গে ফসলি জমির মালিক, আর কারাও নয়। এত ডিপ্রেস এবং বিশেষ করে শিক্ষাগতভাবে 52% যাদের আছে তারা শিক্ষাগত সুবিধাগুলো পায় না। 6 থেকে 14 বছরের প্রায় 20% লোক মানে মুসলমানরা শিক্ষার বাইরে। এত অসুবিধার পরও মুখ্যমন্ত্রী একটা চেষ্টা করছিলেন অন্তত তাদেরকে সুবিধা আনা যায়। সব থেকে বেশি ডিপ্রেস, সাপ্রেস, অপ্রেস এই মুসলমানরা, তার জন্যই চেষ্টা করছেন। ছোট্ট দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে যে তৃণমূল সরকারের 14 বছরের পর মুসলমানদের অবস্থা কতটা উন্নতি হয়েছে, এক। 2 হচ্ছে আপনি যে ডেটা, আপনি চমৎকার একটা শব্দ ব্যবহার করলেন যে ডেটা দিয়ে, এক্স্যাক্টলি কোর্ট বারবার এই সরকারের কাছে ওই দুটো শব্দই চেয়েছে যে ডেটা। কেন আমি বলছি, আপনি যা যা রাজ্য সরকার করতে চাইছে সবটা দুটো শর্ত পূরণ করলেই করতে পারতো। একটা হচ্ছে অন পপুলেশন একটা প্রপার সমীক্ষা, এবং 2 হচ্ছে যে বিধানসভায় আইন করে কেন হলো না। আপনি মানে আমি বলছি তাহলে কি ইন্টেনশনে গোলমাল ছিল? না না, শুন আপনি যে কথাটা বলছেন, একটু আগে যে কথাটা বলছেন, এখানে ধরেন সহজ 11 কোটি জনসংখ্যা সরকার বাড়াতে পারলো না কেন? করতে গেলে জিনিস করলে আগে হয়নি। শুনুন 2010-এ যেটা হয়েছিল টোটাল পপুলেশনের সার্ভে ছিল না, আমি সেই জন্য কিন্তু আজকে নির্দেশ করে দিয়েছিল ইনক্লুডিং সুপ্রিম কোর্ট। না না, আমি হাইকোর্ট শুধু নয়, সুপ্রিম কোর্ট, কিন্তু তখন সার্ভে করবেন এভাবে মানে ব্রড সার্ভে হয়নি। আমি তো বলবো পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতে কোথাও এইভাবে ব্রড সার্ভে হয়নি, আমি তোতেই বলছি। সুতরাং পশ্চিমবঙ্গকে না এরা চেষ্টা করছে। আমি একটা কথা বলি, না একটা কথা বলে না, মানে না আপনি যেটাই বলুন না, এটা তো হবে না, এটা তো হাইকোর্ট নির্দিষ্ট করে দিয়েছে। আমি আবার আমার বক্তব্য রিপিট করছি, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে অন পপুলেশন একটা প্রপার সমীক্ষা কোর্ট চেয়েছিল এবং বিধানসভায় আইন করে কেন হলো না, কেন একটা প্রশাসনিক বিজ্ঞপ্তির মাধ্যমে হলো, এই প্রশ্ন উঠেছে। অর্থাৎ যে যথার্থ তথ্য দিচ্ছিলেন দেবনারায়ণ দাস, সেইটা যদি এই দুটো শর্ত মেনে রাজ্য সরকার দিত দেবনারায়ণ দার কথায় ডেটা দিয়ে, তাহলেই তো আর কোনো বিতর্কের জায়গা ছিল না। সবাইকে অপরাধী করে তোলে, কাওয়ার্ড দ্যাট মেক কাওয়ার্ড। এটা কার কোটেশন? এবার শেক্সপিয়ারের কথা বলছি, আজকে আমাদের সবাইকে অপরাধী করে আপনি বাদ দিচ্ছেন। বিবেক না কাওয়ার্ডস মানে কনসায়েন্স দ্যাট মেক কাওয়ার্ডস অফ আস অল। আমাদের বিবেক সবাইকে অপরাধী, আজকে সবাই চালাকি করছে, সবাই চালাকি, ইনক্লুডিং স্টেট গভর্নমেন্ট। বললো না হিন্দুদের জন্য চালাকি করছি, মুসলমানদের তো সুবিধা একটু পায়, মুসলমানদের তো সুবিধা মানে রাজ্য সরকারও চালাকিটা করছে। চালাকি শুনুন একটা জিনিস যে কথাটা বলেছেন, সময় ছিল, আজকে এটা সমীক্ষা 2 বছর সময় লাগবে, স্যাম্পল সার্ভে করা, এই কাজটা করতে গেলে অত সময় লাগে না। তো সেই মানে কি আপনি দেওয়ার জন্য তার জন্য আসবে তো এই কথা যে 26-এ তো ভোট, এক্স্যাক্টলি আমি আপনি একমত, একমত যে ভোটের জন্য তাড়াহুড়ো। আমি এইখান থেকে দেবনারায়ণ দার তথ্যগুলো নিয়ে আমি একেবারে কমিশনের কথায় আসবো, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারা কি বলেছেন, এবং তারপর আমার পরবর্তী বক্তাদের কাছে আসবো। দ্রুত একবার তারা একাধিক চিঠি দিয়েছেন রাজ্য সরকারকে, কি প্রশ্ন তুলছেন তারা দেখুন। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানালো আইন মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অবশ্য শুধু কলকাতা হাইকোর্ট নয়,
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় অনগ্রসর কমিশনও। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যখন এই সংক্রান্ত মামলা চলছে তখনই এই নিয়ে জল গড়ায় দিল্লি অবধি। সূত্রের খবর, রাজ্য যে নতুন তালিকা তৈরি করেছে তা নিয়ে তথ্য চায় জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা এনসিবিসি। কিসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে চিঠি দিয়ে তাও জানতে চাওয়া হয়। গত মঙ্গলবার বিধানসভায় ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। ওবিসি এ ক্যাটেগরিতে 49টি এবং ওবিসি বি ক্যাটেগরিতে 91টি সম্প্রদায়কে আনা হয়েছে। খুব পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে ওবিসি এ ক্যাটেগরিতে রাখা হয়েছে, আর অপেক্ষাকৃত কম পিছিয়ে থাকা সম্প্রদায়কে ওবিসি ক্যাটেগরি বিতে রাখা হয়েছে। পরের দিন অর্থাৎ গত বুধবার রাজ্যের রিপোর্টকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। এত অল্প সময়ের মধ্যে কিভাবে সমীক্ষা সম্ভব? আদৌ নিয়ম মেনে সমীক্ষা হচ্ছে তো? মোট জনসংখ্যার প্রেক্ষিতে কি এই সমীক্ষা হয়েছে? এইসব প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। সূত্রের খবর, এর মধ্যেই সংরক্ষণ তালিকা নিয়ে প্রশ্ন তুলে 3 দিনের মধ্যে বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি দেন জাতীয় অনগ্রসর কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির। ব্যাকওয়ার্ড কমিশনে যারা আছে তারা তো তাদের অধিকার বুঝে নিতে চাইবেই, তারা তো কোনো অন্যায় করেনি, তারা এখানে কোনো সুবিচার পায়নি, তারা দিল্লিতে জানিয়েছে। রাজ্য সরকারের কাছে উত্তর নেই, রাজ্য সরকার উত্তর দিতে পারবে না, এটা রাজ্য সরকার আগেও জানতো। তাদের উদ্দেশ্য একটা নির্দিষ্ট সমাজের কিছু মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া, সেই জন্যই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কালীঘাটে বসে বসে কাস্ট ঠিক করতে পারেন না। এটা আইন সিদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে সংরক্ষণ এবং সেই সংরক্ষণের তালিকায় আওতায় কারা আসবে তার তালিকা তৈরি করতে হবে। সেই জায়গায় আসতে গেলে আপনার বিধানসভা চাই, সেই জায়গায় বিধানসভায় যাওয়ার আগে আপনার গুনতি চাই, অর্থাৎ গণনা চাই। আপনি গণনা করেননি, আপনি বিধানসভাতেও যাননি, আপনি কাগজে কলমে বলে দিয়েছে, সব হয়ে গেল। বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই বিরোধীরা কখনো কখনো এক একটা কোনো ঘটনা ঘটাতে যায়, কখনো কোর্ট, কখনো অমুক, কখনো তমুক, তাই নিয়ে দুদিন তারা লাফালাফি করে, কিন্তু তারা জনবিচ্ছিন্ন, তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। ফলে যেটা হয়েছে, আইনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা বলার বলবে, আমরা মানুষের দরবারেও যাব। বুধবারের মধ্যে রাজ্য সরকারের থেকে নথি চেয়েছিল জাতীয় অনগ্রসর কমিশন। তার আগে মঙ্গলবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, শুধু সুপ্রিম কোর্ট হাইকোর্ট নয়, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন মানে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারাও কিন্তু এই ওবিসি সংরক্ষণ নিয়ে চিঠি দিয়েছে রাজ্যকে। চেয়ারম্যান হংসরাজ আহির আজ নয়, আজ থেকে প্রায় 2 বছর আগে যে রিপোর্ট দিয়েছিলেন তাতে বলা হয়েছিল কোট আনকোট কোনো শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা ছেঁটে ফেলার প্রশ্নে ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় তার প্রকৃত উদাহরণ পশ্চিমবঙ্গের সরকার। একটা রাজ্যের ভাবমূর্তি কোথায় গেছে যে সংখ্যালঘু তোষণ মানেই যেন পশ্চিমবঙ্গ। এইটা আমি বলছি, এর পেছনে যদি রাজনীতিও থাকে, তরুণরা ইচ্ছে করে এটা বলার চেষ্টা করছে, তাহলেও আমি বলছি সেই সুযোগটা তারা পাবে কেন? সব থেকে বড় প্রশ্ন আমার কাছে এটাই। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী আমার পরের বক্তা। সুমন, শব্দটা হচ্ছে ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মানে ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া। কে পিছিয়ে পড়ছে জানতে গেলে তুলনা লাগে, মানে অন্য জায়গায় সেই কমিউনিটিটা কেন কোথায় পিছিয়ে পড়লো খুব সুন্দরভাবে বিক্রমবাবু ব্যাখ্যা করেছিলেন যে এডুকেশনের ইন্ডেক্স ব্যবহার করা যেতে পারে, তাই তাদের মধ্যে কজন গ্র্যাজুয়েট আছে, তাদের আয় দেখা যেতে পারে, তাদের সোশ্যাল ইন্ডিকেটার্স, তাদের ট্যাপ ওয়াটার আছে কিনা বা ফ্লাশ টয়লেট আছে কিনা, এগুলো দেখা যেতে পারে। তাহলে একটা সমীক্ষার প্রয়োজন, এবং কমিউনিটি বিচার করতে গেলে স্বাভাবিকভাবেই পপুলেশন দেওয়াটা দরকার, মানে সমগ্র মানুষের কি অবস্থা আছে সেটা দেখা দরকার। পশ্চিমবঙ্গে যখন আসছে নামকরা সমাজবিজ্ঞানীরা এখানে আছেন, ভারতবর্ষে কেন বিখ্যাত সমাজবিজ্ঞানীরা এখানে কাজ করেন, পৃথিবীর সবচেয়ে নামকরা বলা ফেমাস স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন পশ্চিমবঙ্গে রয়েছে। 12 বছর যারা ক্ষমতায় আছে, সেই 11 সাল থেকে অনেক বছর, 13-14 বছর হয়ে গেল ক্ষমতায় আছেন, তারা আইএসআইকে দিয়ে যদি একটা সমীক্ষা করতে পারত যে কারা, তাহলে সে সমীক্ষা চ্যালেঞ্জ করার ক্ষমতায় কেউ থাকতো না, জায়গায় কেউ থাকতো না। কিন্তু আমি ইচ্ছে করেই 1.5 মাসে 140টা কমিউনিটির সমীক্ষা করে ফেললাম।
কোনো সমাজবিজ্ঞানী বলতে পারবে না যে এইটা সম্ভব কিনা। এগুলো একেবারেই সম্ভব না। আপনি স্যাম্পেল ব্যবহার করলেন, কনভিনিয়েন্ট স্যাম্পেল যেটাকে আমরা বলি, যেটা সুবিধে সেটা ব্যবহার করে যা খুশি করলেন, যে রেজাল্টটা এলেন আর কি ত্রুটি কোথায় আছে কেউ দেখলো না। আপনি নোটিফিকেশান বার করে দিলেন, বিধানসভায় আলোচনাও হলো না। ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সমীক্ষা যেগুলো করা হয়, একটা সায়েন্টিফিক এনকোয়ারি যখন হচ্ছে, সেইগুলো সায়েন্টিস্টদের মধ্যে একটা বিতর্ক হয়, সে তার মধ্যে থেকেই ফাইনাল কনক্লুশন আসা। সেখানে তো আপনি গেলেন না, আপনি একেবারে নোটিফিকেশান জারি করলেন। কেন জারি করলেন? আপনি জানেন এটা চ্যালেঞ্জ হবে। বিক্রম ব্যানার্জির মতন উকিলরা আছেন, তরুণ জ্যোতির মতন উকিলরা আছে, চ্যালেঞ্জ হবে আপনি জানতেন। তাহলে কার লাভ করতে গেলেন? প্রাইভেট ইউনিভার্সিটিস, প্রাইভেট কলেজ। কেননা এই যে পোর্টালগুলো বন্ধ হয়ে গেল, এই যে সরকারি কলেজে ভর্তি হতে পারছে না, বাবা মা নাকি ছেলে মেয়েদের ফেলে রেখে দেবে, তারা নিশ্চয়ই প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজগুলোতে অনেক টাকা দিয়ে সেখানে পাঠাবে। একবার প্রাইভেট কলেজে ভর্তি শুরু হয়ে গেলে, প্রাইভেট কলেজে ভর্তির উন্মাদনা শুরু হয়ে গেলে আর এই অনেক কলেজ আছে সেখানে কেউ ঢুকবে না। সুতরাং এটা একটা চক্রান্ত প্রাইভেট ইনস্টিটিউশনগুলো। তাহলে ভাবুন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের কি অবস্থা? তার কোনো প্রয়োজন, সব গরিবের কথা ছেড়ে দিন। কি করে কোথা থেকে টাকা লোটা যায়, কি করে কাকে প্রমোট করে টাকা পাওয়া যায়, এটাই হচ্ছে এইখানে এখনকার সরকারের উদ্দেশ্য। আপনি যদি গরিবের কথা ভাবতেন, আপনি খালি তাহলে এত মেধাবী ছাত্র আছে, খালি ওবিসির জন্য আপনি ফেলে রাখতে পারতেন না অ্যাডমিশন। দিনের পর দিন অ্যাডমিশন ফেলে রাখা হয়েছে। লক্ষ্য হচ্ছে যে ওবিসির নাম দিয়ে আপনি প্রমোট করবেন এমন ইনস্টিটিউশনস যেটা হয়তো আপনাকে পয়সা দেবে। সুতরাং এটা আরেক ধরনের স্ক্যাম হতে যাচ্ছে। তো আমরা আশা করেছিলাম যে সরকার বলেছিল বদলা নয় বদল চাই। আমরা ভেবেছিলাম সত্যিকারের একটা পরিবর্তন হবে, সত্যিকারের সমীক্ষা হবে, নিজের খেয়াল মুশি যাকে খুশি আমি ওবিসি বলবো না, আমি প্রমাণ করে বলবো হ্যাঁ সত্যি ওবিসি, সত্যি গরিব, এখানে কোনো ধর্মের ব্যাপার নেই, সত্যি গরিব পিছিয়ে পড়া, তাকে দিতেই হবে চাকরি, তাকে সংরক্ষণ দিতেই হবে। এইটা যদি করতে পারতেন কেউ আপনাকে প্রতিবাদ করতো না, সমালোচনা করতো না। আপনি ইচ্ছে করেই করলেন। উদ্দেশ্য হচ্ছে ভোট ব্যাংক, যাদের নামগুলো রাখলেন যে বেশি 66টা কমিউনিটি, তাদের ভোট আপনি পাবেন, আর প্রাইভেট সেক্টরের প্রাইভেট ইউনিভার্সিটির পয়সা আপনি পাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি বলছি দেবনারায়ণ দা খানিকক্ষণ আগে খুব চমৎকার, আবার বলছি দুটো শব্দ পাশাপাশি ব্যবহার করেছেন, ডেটা দিয়ে। আমার প্রশ্ন খুব বেসিক, সেটা হচ্ছে রাজ্য সরকার আদৌ কি হাইকোর্টের নির্দেশ পালন করেছিল? আচ্ছা, হাইকোর্ট কি বলেছিল যে নতুন সমীক্ষা করে তাতে কি উঠে এলো তা হাইকোর্টে আগে জানাতে। তার বদলে সব শেষ করে বিজ্ঞপ্তি জারি করার পর রিপোর্ট দেয়া হলো কেন? আমি বলছি এছাড়াও রাজ্যের মোট জনসংখ্যার ভিত্তিতে সমীক্ষা করতে বলা হয়েছিল, সেটা হয়েছে কি না সেটাই হাইকোর্টের কাছে স্পষ্ট নয়। তৃতীয়ত দেখুন, মাননীয় বিচারপতিরা প্রশ্ন তুলেছেন যে ওবিসি লিস্ট থেকে যেসব জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে তারা কেউ রাস্তায় নেবে আন্দোলন করেনি, তারপরও তাদের কিসের ভিত্তিতে এই নতুন তালিকায় যুক্ত করা হয়েছে? এবং চতুর্থত, একেবারে শুরুতে বিক্রম যে শব্দটা ব্যবহার করলো, তাড়াহুড়ো। বিচারপতিরা বলেছেন যে রাজ্য বলছে তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছে। মাননীয় বিচারপতিরা বলেছেন ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টের রায় অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। রাজ্য কিন্তু সেটা করলো না। আর এইখানেই বিস্ময়, কেন এই অস্বাভাবিক তাড়াহুড়ো রাজ্যের? আমি দেখব অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে অন্তত এই প্রশ্নের উত্তর আছে কিনা, কেন এই তাড়াহুড়ো? সুমনদা, দেখুন, ভোট বড় বালাই, ফলে 26-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তার যে ভোটের কনস্টিটুয়েন্সি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখলেন 24-এর একদম জনসভায় দাঁড়িয়ে বলল মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা আমি মানছি না, বিচার মানছি না, সরাসরি মুখ্যমন্ত্রী বলেছেন জনসভার থেকে। তার মানে কতটা মরিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো মূল্যে মুসলিমদের সংরক্ষণ দিতে হবে, বাড়াতে হবে, রক্ষা করতে হবে, তাতে যদি প্রসিডিওর মেনটেন না হয় হবে না। এবং উনি ভালো করে জানেন। আচ্ছা, আপনি আমায় বলুন, সারা পশ্চিমবাংলায় যারা ন্যূনতম জ্ঞান আছে ওবিসি নিয়ে, তারা জানতো এই ধরনেরই একটা রায় আসবে। কারণ 1.5 মাসের মধ্যে সমগ্র পপুলেশনের কনটেক্সটে 140টা জনগোষ্ঠী আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আপনার কাছে সেই তথ্য নেই। সেই মানে 1-1.5 মাসের মধ্যে আমরাও সমীক্ষার কাজ করি। আপনি ইকোনমিক স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর মাধ্যমে যে কাজটা করেছেন তার পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পেশ করতে পারবেন না। আবার 49টাকে দাঁড় করিয়ে রেখেছেন, যেগুলো বেশিরভাগই সংখ্যালঘু বলে খবর। তাহলে দিনের শেষে আপনি শুধু সংখ্যালঘুদের ভোটটা নিশ্চিত করবার জন্য
আদালতকে অপমাননা করেছেন, আদালতের সাথে বিশ্বাস ভঙ্গ করেছেন। কারণ আদালত বলেছিল একটা প্রপার সমীক্ষা করে আপনি রিপোর্টটা আদালতে জমা দিন, আপনি সেটা করেননি। আপনি সেই কাজটা না করে কি করেছেন, বিধানসভার বা আইনসভার মধ্যে আপনি একটা ঘোষণা করে দিলেন আর নোটিফিকেশন করে দিলেন, নিজের মতন করে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার একটা বের করে দিলেন। আপনি আদালতকে অবমাননা করেছেন, আদালতের নির্দেশকে অগ্রাহ্য করেছেন। এখন দেখুন, দিনের শেষে এইগুলো মানুষ মানে এইভাবে দেখবে না। তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কয়েকদিনের মধ্যে নির্বাচনী প্রচার, সংখ্যালঘু মুসলিমদেরকে বলবে দেখো তোমাদের জন্য আমি সংরক্ষণ করতে চেয়েছিলাম, এই বিজেপি এই মানে সিপিএম এর আইনজ্ঞরা তারা আটকে দিয়েছে, মিডিয়ার এক অংশ যুক্ত আছে। ফলে মুসলমানদেরকে বিভ্রান্ত করার অনেক সুযোগ কিন্তু সুমন আমি বলছি আছে। এবং একই সাথে আপনাকে বলছি এইটার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের লাভ আছে, পরিষ্কার করে আজকের রায়ের পরে তৃণমূল কংগ্রেসের লাভ আছে। কেন? এইটাকে সামনে রেখে, যদিও আমি সমস্ত অভিভাবক ছাত্রছাত্রী সবাইকে অনুরোধ করব যে ওবিসি সংরক্ষণের প্রশ্নে কিন্তু নিয়োগে কোনো বাধা অতীতেও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। কারণ কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে 2010 সালের ওবিসির যে পলিসি সেইটাকে মেনটেন করে আপনি যে কোনো ভর্তি নিয়োগ করতে পারেন, ভর্তি করতে পারেন। কোনো নেতা যদি এসে বলে যে ওবিসির জন্য নিয়োগ করা যাচ্ছে না বা ভর্তি করা যাচ্ছে না, আপনি সেই নেতার মুখের উপর বলে দিবেন যে আপনি মিথ্যে কথা বলছেন, ওবিসির কোনো বাধা নয় নিয়োগের জন্য, কোনো অ্যাডমিশনে কোনো বাধা নয় বা কোনো চাকরির ক্ষেত্রে বাধা নয়। কিন্তু এইটাকে সামনে রেখে যেটা হচ্ছে, চাকরি কিন্তু কোনো মানে আপনি পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে কলেজ সার্ভিস কমিশন সর্বত্র নিয়োগ বন্ধ। আর জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে এই আদালতে বিচার চলছে, সুতরাং আমরা নিয়োগ করতে পারছি না। আসলে এই নিয়োগটা যে উনি করছেন না, তার ফলে বিপুল পরিমাণে টাকা তার বেঁচে যাচ্ছে। টাকা বেঁচে গেলে সেই টাকাটাকে তিনি ভোটে ব্যবহার করছেন, অর্থাৎ ভোট কেনার জন্য ব্যবহার করছেন। আরো বেশি করে লক্ষ্মীর ভান্ডার দিবেন, আরো বেশি করে কন্যাশ্রী দিবেন। ফলে আমি নিয়োগ করব না ওবিসি কে সামনে রেখে, আর ওবিসি মানে রিজার্ভেশনের জুজু দেখিয়ে নিয়োগ পুরোপুরি বন্ধ লাস্ট 2 বছর ধরে। দ্বিতীয় যে জায়গাটা সুমনদা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 7ই মে মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে, আজকে 1.5 মাস হতে চললো, আজকে রায় দিবে। ওই রকম অবস্থাতে মানে শিক্ষা দপ্তর থেকে যে পোর্টাল খোলার কথা বলা হলো, এতদিন কেন আপনারা অপেক্ষা করলেন? এই 1.5 মাস ধরে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে শয়ে শয়ে ছেলে চলে গেছে, গার্জিয়ানরা অনিশ্চিত অবস্থায় ছিল, কোথায় আমার ছেলে মেয়েকে ভর্তি করাবো। এক একটা প্রাইভেট প্রতিষ্ঠানের স্রোতের মতন চলে গেছে। যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সাথে রাজ্যের শাসক দলের সরাসরি সম্পর্ক আছে, তারা মুখ্যমন্ত্রীর পাশে বসে থাকেন। ফলে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন তারা ভর্তি প্রক্রিয়া চালিয়েছে, যখন আমরা যারা প্রতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ে আছি আমাদের পোর্টাল খোলেনি। আজকে ঘোষণা করা হচ্ছে 1.5 মাস পরে। কেন এতদিন অপেক্ষা করেছিলেন? আপনাদের তো কোনো দায়বদ্ধতা ছিল না। এবং নিয়োগ এবং ভর্তি এই দুটোই হচ্ছে অ্যালিবাই, এটা কোনো কোথাও আইনত বন্ধ রাখার কোনো কারণই নেই। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন মানে অ্যাবসলিউটলি বেসরকারি স্বার্থে হয়েছে। মানে এটা ওনার এই ন্যারেটিভটা আজকে থেকে আবার আরম্ভ করলেন। ওনারা কয়েকজন মানুষ আছেন, এনারা সমস্ত সাবজেক্টে একটা নিজের করে একটা মতামত দেন, যাতে সরকারের বিরুদ্ধে। আমি আপনাকে বলছি, হ্যাঁ হয়তো দুজনেই মিলে বললেন, আমি দেখলাম তো, শুনলাম। কিন্তু আমি আপনাকে বলছি, আজকে সরকার ঘোষণা করেছে যে পরীক্ষার ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা ঘোষণা করেছেন ওনারা। প্রতিটা দিন আমি দেখি সন্ধ্যেবেলা করে এখানে আসেন। আজকে ওনাদের কথা বাদ দিন, সরকার 1 সপ্তাহ আগে পোর্টালটা খুললো না কেন? আজকে কেন খুললো? আর সরকার কবে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ঘুরে বেড়াচ্ছে ভর্তি হতে? সরকার, তার শিক্ষা দপ্তর, তার শিক্ষামন্ত্রী, তিনি এখানে আজকে পরিষ্কার করে যে এক ব্যাপারটাকে খোলসা করে বলে দিয়েছে। কোনো পরিষ্কার করে নেই কেন 1 সপ্তাহ আগে হলো না আজকে হলো না? আপনার কাছে তো, আপনি পার্টির মুখপাত্র, তো কারণটা তো থাকবে। আমি তো বলছি যে আজকে শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটাই আমার বক্তব্য। শিক্ষামন্ত্রী তো বলেছেন যে কি কারণে আজকে আমাদের আজকে পোর্টালটাকে ওপেন করতে হয়েছে। আমি বলেছি প্রয়োজনে বলতে
হবে। শিক্ষামন্ত্রীকে আপনার কাছে যাবো, শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আজকে রায়ের প্রেক্ষিতে এই যে পোর্টাল খুলে গেল, তো উনি বলেছেন যে অনাবৃষ্টি অতিবৃষ্টি প্রিপারেশন সেই কথা বলছেন। আমার বক্তব্য, কেন আজকে 17 তারিখ অবধি অপেক্ষা করা হলো আমার বক্তব্য নয়, সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীর বক্তব্য এটাই। আমি বৈশাখনারও উচ্চ মাধ্যমিক পাস করেছি, আপনিও করেছেন, আমিও করেছি। উচ্চ মাধ্যমিকের পরে কয়দিন পরে ফর্ম ফিল আপ হয়েছে? কতদিনের মধ্যে আপনি ভর্তি হয়েছেন? আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে প্রাইমারি সুমনদা প্রাইমারি এডুকেশনকে যেভাবে প্রাইভেটাইজ করা হয়েছে, পুরোপুরি আজকে আপনার আমার বাড়ি এইটা হলো সম্পূর্ণভাবে আপনি এতক্ষণ বক্তৃতা দিয়ে এটা বললেন, সেটাকে আপনি আরেকবার বলছেন। আপনার কথা কোনো ভ্যালু নেই। আপনি যারা সমীক্ষা করেছেন সব ভুল এসছে, পুরো শিক্ষা সমীক্ষা করেছেন আপনি ভুল এসছে। প্রাইমারি এডুকেশন যেভাবে উঠিয়ে দিয়েছো ঠিক একইভাবে উচ্চ শিক্ষা দিতে দিয়েছো তোমরা। ওবিসি কি ছিল, কি অসুবিধা ছিল? আপনার প্রেডিকশন কোনদিন বলে দিয়েছিল? আপনার কথা কোনো ভ্যালু নেই। কোন বলে দিয়েছিল? আপনার প্রেডিকশন একদিনও নেই। আমরা পরের ইস্যুতে যাব। কলকাতার একটি বাজারে আগুন, আপনারা কি বলছেন? আপনারা জানেন আচ্ছা, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে মার্জনা করবেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিশ্বনাথ চক্রবর্তীর ভোটের পূর্বাভাস ভুল হওয়া এবং না মেলার কি সম্পর্ক আমার কাছে পরিষ্কার নয়। শিক্ষামন্ত্রী দিয়েছে, বললেন যে প্রাইভেটাইজেশন হচ্ছে নাকি, আমি বুঝেছি বৈশাখের কথা নিয়ে আমার কোনো নেই। বেশ 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 আচ্ছা, কিন্তু হ্যাঁ 7 থেকে 17% করে দিল। আজকে হাইকোর্ট যদি স্টে করে দেয় তাহলে 7%-এ অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট চালু হবে না কেন? অলরেডি সিঙ্গেল বেঞ্চের একটা অর্ডার আছে মেডিকেল অ্যান্ড অ্যালাইড কোর্সে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডে, যেখানে 7% যে রিজার্ভেশন 2010 সালের আগে 2001 সালের যে রোস্টার আছে সেই অনুযায়ী হবে। তাতে ওনাদের আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, আমি পরবর্তী বিষয়ে যাব। প্লিজ 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 আচ্ছা বেশ, আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দে। প্রচুর মন্তব্য, আমার দ্রুত একটা মন্তব্য নিয়ে নিতে হবে। সুভাষ ঘোষ যা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হলে ডিভিশন বেঞ্চ তো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেবেই। তমাল রায় লিখছেন, সংবিধান শুধুমাত্র জাতিগত অনগ্রসরদের উন্নতির লক্ষ্যে সংরক্ষণের ব্যবস্থা করেছে, আর সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার ধর্মীয় সংরক্ষণ করতে চাইছে। SK শামীম লিখছেন, ওবিসি সংরক্ষণ সাংবিধানিক অধিকার, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়। সৈকত বর্মন লিখছেন, আদালতের রায় নিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, এটাও সমান আপত্তিকর। প্রবাল ঘোষ লিখছেন, রাজ্য সরকারের তাড়াহুড়ো দেখে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ হওয়া স্বাভাবিক।